এটা মুহাজ্জল দেখেন দিয়ে তুমি ক্লাস করো ওই রাধনাকে বলো ক্লাস করতে থার্ড ক্লাস কমেন্ট আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। বরাবরের মতোই আমাদের এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য আমাদের নিয়মিত ফাউন্ডেশন ক্লাসের অংশ হিসেবে আজকে অ্যাকাউন্টিংয়ের দ্বিতীয় লেকচারের ক্লাস নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। আপনারা অলরেডি গতকালকে ইংরেজি ক্লাসের মাধ্যমে আমাদের এই ফাউন্ডেশন কোর্সের ক্লাস শুরু হয়েছে। তারপরে হচ্ছে গতকালকে রাত 9টায় আমরা 9:05 অ্যাকাউন্টিং ক্লাস নিয়েছিলাম কমার্সের স্টুডেন্টের জন্য। আজকে হচ্ছে কমার্সের স্টুডেন্টের জন্য আমাদের অ্যাকাউন্টিংয়ের দ্বিতীয় অংশের ক্লাস। সো যারা ক্লাসটিতে জয়েন করছেন সবাই একটু প্লিজ দ্রুত আপনাদের বন্ধুবান্ধবদেরকে ডেকে নেবেন। ওকে, ক্লাসটা ঠিকমতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা, সব কিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এবং হচ্ছে অবশ্যই যার টাইমলাইনে ক্লাসটা শেয়ার করাটা মাস্ট, কারণ আপনারা জানেন আমরা আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের দিন বলে দিয়েছিলাম যারা ক্লাসটা শেয়ার করবে এবং ক্লাস চলাকালীন সময়ে যাদের পার্টিসিপেশনটা যথেষ্ট ভালো থাকবে এবং আমাদের ক্লাসগুলো শেষ হওয়ার পরে যখন আমরা হচ্ছে একটা পরীক্ষা নিব, সেই পরীক্ষাতে যে ফার্স্ট হবে তার জন্য আমাদের ল্যাপটপ পুরস্কার থাকবে। সো ল্যাপটপ পুরস্কার পাওয়ার জন্য প্রত্যেকটা ক্লাসে আপনার উপস্থিতি এবং প্রত্যেকটা ক্লাস শেয়ার করা, বন্ধুবান্ধবদেরকে মেনশন করা, এই জিনিসগুলো পরীক্ষার নাম্বারের পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক শেয়ার, সর্বোচ্চ সংখ্যক মেনশন, এই বিষয়গুলো আপনার পুরস্কার প্রাপ্তিতে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সো সবাই প্লিজ যার টাইমলাইনে ক্লাসগুলো শেয়ার করে রাখবেন। ক্লাসগুলো শেয়ার করে রাখার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আপনি ক্লাস দেখতেছেন, পাশাপাশি আপনার বন্ধুবান্ধবরাও যাতে ক্লাসটা দেখতে পারে এবং যাতে জাজমেন্ট করতে পারে যে আসলে এডুকেশন থেকে কী রকমভাবে সার্ভিসটা দেওয়া হচ্ছে, স্টুডেন্টরা আসলে কতটুকু উপকৃত হচ্ছেন। শুধু আপনি উপকৃত হলেন, আপনার বন্ধুবান্ধবদেরকে উপকৃত করলেন না, এই কাজটা মনে হয় ঠিক হবে না। ওকে, সবাই যার টাইমলাইনে অবশ্যই ক্লাসটা শেয়ার করে ফেলবো। ওকে, আসেন আমরা আমাদের মূল ক্লাসের আলোচনায় চলে যাই। আজকের ক্লাসে বেসিক্যালি আমরা যেটা শিখব সেটা হচ্ছে অবচয়। আজকের ক্লাসে আমরা হচ্ছে অবচয় টপিকটা শিখব। ওকে, অনেকেই হচ্ছে মেনশন দিছেন আর যারা সালাম জানাইছেন একদম সবার জন্য একসাথে একটা ওয়ালাইকুম সালাম নিয়ে নিলাম। ধন্যবাদ সালাম দেওয়ার জন্য। ওকে, সবাই প্রত্যেকে যার বন্ধুবান্ধবদেরকে ডেফিনেটলি মেনশন করবেন এবং যার নিজস্ব ফেসবুকের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করবেন। যদি আপনার কলেজের গ্রুপে আপনার অ্যাক্সেস থাকে সেখানেও আশা করি আপনি অবশ্যই ক্লাসটা শেয়ার করে রাখবেন, কারণ এইচএসসি 25 ব্যাচের কমার্সের শিক্ষার্থীদের জন্য আমরা যে প্রোগ্রামটা চালাচ্ছি এইখানে আমরা হচ্ছে ফ্রিতেই আপনাকে অ্যাকাউন্টিংয়ের কিছু বেসিক টপিক, যেখান থেকে প্রত্যেক বছরই ভর্তি পরীক্ষাতে প্রশ্ন মাস্ট আসেই। আজকের যে এমন একটা টপিক, সেটার নাম কি? অবচয়। কমার্সের স্টুডেন্ট না, সায়েন্সের, আর্টসের স্টুডেন্ট সবার কাছে এই নামটা বহুল প্রচলিত, কারণ কলেজে আপনি যখন ইন্টারমিডিয়েটে পড়ছেন তখন এই অবচয় টপিকটা নিয়ে কলেজের ফার্স্ট ইয়ার থেকে যথেষ্ট পরিমাণে মাতামাতি স্টুডেন্টদের মধ্যে থাকে। অবচয় থেকে বেসিক্যালি অঙ্ক, গাণিতিক সমস্যা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসে, মাঝে মধ্যে টুকটাক কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট থেকেও প্রশ্ন আসে। সো আজকের ক্লাসে আমরা হচ্ছে অবচয় টপিক থেকে, গত বছরও যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, রাজশাহীতে প্রশ্ন আসছে, জাহাঙ্গীরনগরে প্রশ্ন আসছে, জগন্নাথে প্রশ্ন আসছে,
আশা করি এইচএসসি 25 ব্যাচ আপনারাও যখন ভর্তি পরীক্ষা দিবেন আপনাদেরও প্রত্যেকটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অবচয় টপিক থেকে মাস্ট কোশ্চেন থাকবেই। সো এই 1 নাম্বার যাতে আমরা শিওর করতে পারি আজকের ক্লাসে, এজন্যই আমাদের এই আজকের ক্লাসের আয়োজন। সো শুরু থেকে শেষ পর্যন্ত সবাই অবশ্যই ক্লাসটাতে মনোযোগী থাকার চেষ্টা করব, এবং যেহেতু এটা একটা ম্যাথমেটিক্যাল লেকচার, অঙ্কের লেকচার, ডেফিনেটলি খাতা কলম থাকলে উপকার হয়, কারণ ক্লাসের মধ্যে আমি অঙ্কগুলো করাই দিব, আপনি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বাট আপনি যদি আমার সাথে সাথে খাতার মধ্যে অঙ্কটা একবার করে ফেলেন স্যার, তাহলে আপনার অঙ্কটা শেখা হয়ে গেল। এবং ভর্তি পরীক্ষাতে আশা করি এই ধরনের প্রশ্নগুলো থেকেই প্রশ্ন আসবে, ইভেন আপনার প্রশ্ন কমন পাওয়ার পসিবিলিটি আছে, কারণ আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো বিগত বছরে হয়েছে সেই জায়গাগুলো থেকেই না স্যার প্রত্যেক বছরে কোশ্চেন রিপিট হয়। ইভেন ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ঢাকাতেই রিপিট হয়, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন গুচ্ছতে তো 100% কমন থাকেই। জাহাঙ্গীরনগরে জগন্নাথের পরীক্ষাতেও দেখি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোশ্চেনগুলোই, অঙ্কগুলোই কোনো ফিগার চেঞ্জ না করে দিয়ে দেওয়া হয়। সো আজকের ক্লাসে আমরা যে অঙ্কগুলো শিখব এগুলো আশা করি আপনার ভর্তি পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। সো আর কথা না বাড়িয়ে আসেন আমরা আমাদের ক্লাস শুরু করি। সবাই আশা করি এই সময়টার মধ্যে যার যার ক্লাস যেটা আপনাদের টাইমলাইনে শেয়ার করার কথা, মেনশন করার কথা, ল্যাপটপ পাওয়ার জন্য সেটা আশা করি করে ফেলছেন। আসেন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসের টপিক অ্যাকাউন্টিংয়ের লেকচার নাম্বার 2। লেকচার নাম্বার 2তে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অবচয়। সো এই অবচয় টপিকটার আমরা যদি নাম বলি, সেইটার হচ্ছে বইয়ের ভাষাতে যে নামটা সেটা হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব নিকাশ। দৃশ্যমান মানে যেটা খালি চোখে দৃষ্টিগোচর হয়, খালি চোখে দৃষ্টিগোচর হয়, যেমন আমরা সেই সম্পত্তিগুলোর নাম বলতে পারি। নাম্বার 1 হচ্ছে আসবাবপত্র, তারপরে আপনি দালান কোঠা বলতে পারেন, আসবাবপত্র, দালান কোঠা, এগুলো হচ্ছে দৃশ্যমান স্থায়ী সম্পত্তি। আরও কিছু সম্পত্তি আছে যেগুলো খালি চোখে দৃশ্যমান হয় না, সেগুলোকে অদৃশ্যমান সম্পত্তি বলা হয়। যেমন সুনাম, সুনাম ব্যবসায়ের সুনাম। স্যার আপনি সুনামটা কি আসলে দেখতে পান, স্পর্শ করতে পারেন না, কিন্তু যখন আপনি একটা প্রোডাক্ট কিনতে যান তখন এই সুনামটা কিন্তু পণ্যের বিক্রয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন মনে করেন আপনি যখন জুতা কিনবেন, ঈদের সময়ে জুতা কিনতে যাবেন, তো ঈদের সময়ে জুতা কিনতে গেলে আপনি অবচেতন মনেই হয় বাটার শোরুমে চলে যান অথবা অ্যাপেক্সের শোরুমে চলে যান। স্যার বাটা, অ্যাপেক্স, লোটো, এই যে প্রতিষ্ঠানগুলো, এদের যেই জুতো তার চাইতে কি গুলিস্তানে অথবা এলিফ্যান্ট রোডে কি খারাপ জুতা পাওয়া যায়? স্যার গুলিস্তানে, এলিফ্যান্ট রোডে এর চাইতে ভালো জুতা পাওয়া যায়, কিন্তু ওই যে প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং বা সুনামের কারণে তাদের সেল বা বিক্রয়ের পরিমাণটা বাড়ে। সো সুনাম হচ্ছে তেমন একটা অদৃশ্যমান স্থায়ী সম্পত্তি। সুনাম ছাড়াও আমরা এরকমের আরও বলতে পারি হচ্ছে ট্রেডমার্ক, ট্রেডমার্ক বা ব্যবসায়িক চিহ্ন, এগুলাকে বলে হচ্ছে অদৃশ্যমান, এগুলো খালি চোখে দৃষ্টিগোচর হচ্ছে না। আর আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, এগুলো হচ্ছে দৃশ্যমান। তাহলে এই সম্পত্তিগুলো যেহেতু একাধিক হিসাবকালে ব্যবহার করা যায়, সো একাধিক হিসাবকালে যখন আপনি ব্যবহার করছেন, সেই প্রত্যেকটা বছরে সেই ব্যবহার থেকে যে সুবিধা লাভ করতেছি, সেই সুবিধার জন্য যে ব্যয়টা চার্জ করা হবে সেটার নামই হচ্ছে অবচয়। তাহলে এই দৃশ্যমান এবং অদৃশ্যমান স্থায়ী সম্পত্তিগুলো ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবহার করার ফলে প্রত্যেক বছরে যে ব্যয় বা খরচ ধার্য করা হয় সেটাকে বলা হয় হচ্ছে অবচয়। আশা করি মূল কনসেপ্টটা আপনারা বুঝে ফেলতে পারছেন। আসেন এখান থেকে আমরা আজকের ক্লাসে যা যা শিখব সেটা একটু আমরা খেয়াল করি। আজকে আমরা শিখব হচ্ছে শুরুতেই অবচয়ের প্রাথমিক আলোচনা, যেটা অলরেডি আমি কিন্তু স্টার্ট করে দিছি। অবচয়ের মাধ্যমে স্থায়ী সম্পত্তির ব্যয়কে আনুমানিক আয়ুষ্কালের মধ্যে বন্টন বা ভাগ করা হয়। তারপরে হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে অবচয় ধার্যকরণ এবং সেই রিলেটেড কিছু গাণিতিক সমস্যার সমাধান। যেমন আজকের ক্লাসে আমরা অবচয় ধার্যের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানবো, যে নামগুলোর সাথে আপনারা পরিচিত: সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি, উৎপাদন একক বা কার্যকারিতার একক পদ্ধতি এবং সর্বশেষে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। যেই বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি থেকে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে প্রশ্ন আসছিল। সো এই বিভিন্ন পদ্ধতির অবচয় এবং ওই রিলেটেড গাণিতিক সমস্যাগুলো আমরা হচ্ছে সমাধান করব এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা বিগত সেশনের প্রশ্নগুলোর আমরা ব্যাখ্যা ও সমাধান দেওয়ার চেষ্টা করব। আমরা শুরুতেই
অঙ্কগুলার বেসিকটা ভালো মতো ক্লিয়ার হয়ে নিব। বেসিক ক্লিয়ার হয়ে যাওয়ার পরে অঙ্কটা আমরা সমাধান করব। অঙ্কটা একবার বোঝা হয়ে গেলে দেন কিভাবে শর্টকাট টেকনিকে আপনি অল্প সময়ে 30-40 সেকেন্ডে বা সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আপনি অঙ্কটা সমাধান করতে পারবেন পরীক্ষার হলে, কত দ্রুত আমরা করতে পারবো সেই শর্টকাট টেকনিকগুলো আমরা অবশ্যই আজকের ক্লাসে দেখানোর চেষ্টা করব। ওকে, আসেন আমরা শুরু করি। সো আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো শিখতে যাচ্ছি এবং এখান থেকে আপনি কমপক্ষে 1 মার্ক আপনার পরীক্ষাতে পাবেন, এটা নিশ্চিত। একাধিক প্রশ্ন আসতে পারে অবচয় টপিক থেকে, বাট অবচয় থেকে মিনিমাম একটা কোশ্চেন আপনার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে আসবেই, আইদার সেটা এমসিকিউ অংশে অথবা সেটা রিটেন অংশে। সো আমরা 1 মার্ক যাতে ভর্তি পরীক্ষায় নিশ্চিত করতে পারি এই লক্ষ্যে আমাদের এই আজকের ক্লাসের আয়োজন। এবং আমরা জানি কমার্সে যে পরিমাণ হাড্ডাহাড্ডি লড়াইটা হয়, এখানে একটা কোশ্চেন সামনে এগিয়ে থাকা মানে কি, একটা কোশ্চেন 1 নাম্বার বেশি পাওয়া, এর মানে হচ্ছে কমপক্ষে আপনি 1000 জনের সামনে চলে যাওয়া। তবে হিসাবটা হচ্ছে আপনার একটা কোশ্চেনের জন্য নম্বর কত, নম্বর হচ্ছে 1 নম্বর, কিন্তু আমার হিসাবে একটা কোশ্চেনের জন্য নাম্বার হচ্ছে বেসিক্যালি 1.25 কিভাবে, যদি আপনি কোশ্চেনটা কারেক্ট করেন কত নাম্বার পাচ্ছেন, 1 পাচ্ছেন। আর যদি আপনার দাগানো কোশ্চেনটা যদি ভুল হয়ে যায় স্যার, ভুল হইলে ওই 1 নাম্বার তো কাটা যাচ্ছেই, আরো আপনার জরিমানা হিসেবে কত নাম্বার মাইনাস হচ্ছে, 0.25। সো সামান্য একটু ভুলের কারণে আপনার জানা জিনিস পারা জিনিস যদি পরীক্ষা হলে দাগায় দিয়ে আসতে না পারেন, তাহলে আপনি 1 এবং 1.25 মানে কমপক্ষে 1200-1500 জনের পিছনে আপনি চলে যাবেন। সো আমরা চাই না আমাদের এডুকেশন স্টুডেন্টরা পিছনে চলে যাক, তারা সামনের সারিতে চলে আসুক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হোক। ফিনান্সে, অ্যাকাউন্টিংয়ে, মার্কেটিংয়ে, ম্যানেজমেন্টে, এই সাবজেক্টগুলোতে যারা পড়ার স্বপ্ন দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, তাদের জন্যই আমাদের এই ক্লাস। সো আশা করি এই পর্যন্ত আমরা বেসিক বিষয়গুলো বোঝা হয়ে গেল। এবার আসেন মূল পড়াশোনাতে আমি চলে যাব। আর মূল পড়াশোনার সময়ে তখন কিন্তু আর কোনো গল্প করার সুযোগ থাকবে না, এই চলে আসছে আমাদের লেখাপড়া। এই দেখেন টপিকটার নাম হচ্ছে অবচয়। সবাই প্লিজ একটু খাতা কলম রেখে দিবেন সামনে। তার আগে একটু খেয়াল করে দেখি, ভালোভাবে দেখা যায় না স্যার, আমি আমার মোবাইলে দেখতে পাচ্ছি মোটামুটি ক্লিয়ার। তারপরে যদি আপনার নেট কানেকশনের প্রবলেম হয় জাস্ট একটু বের হয়ে আবার ঢোকেন, আশা করি ক্লিয়ার করতে পারবেন, সমস্যা নাই। আরেকজনের একটা প্রশ্ন ছিল স্যার হচ্ছে কি যেন একটা প্রশ্ন করে স্যার, পরীক্ষাটা কিভাবে নেবেন, এই একটা প্রশ্ন ছিল। পরীক্ষাটা স্যার আমরা হচ্ছে কিভাবে মানবন্টন থাকবে সেটা আমরা আপনাদেরকে পরীক্ষার বিষয়ে একদম বিস্তারিত বলে দিব। আপাতত মাত্র ক্লাস শুরু হয়েছে, ক্লাসগুলো করে থাকেন, ক্লাসে যা পড়াচ্ছি এই টপিকগুলোর উপরেই স্যার কোশ্চেন থাকবে। সো পরীক্ষার আগে এখনো পরীক্ষার অনেক সময় আছে, সো পরীক্ষার জন্য অনেক সময় আছে, আপাতত ক্লাসগুলো মনোযোগ দিয়ে আমরা খেয়াল করি। ওকে, সো এক্সাম কিভাবে হবে সেটা আমরা একদম আপনাদেরকে বিস্তারিত লাইভে এসে জানিয়ে দিব। জাস্ট পড়তে থাকেন, যা পড়াচ্ছি তাই পড়তে থাকেন, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। ওকে, খেয়াল করে দেখেন অবচয় কি জিনিস। অবচয় কি? অবচয় হচ্ছে স্থাবর সম্পত্তি বা স্থায়ী সম্পত্তি, ব্যবহার করার বার্ষিক খরচ বা চার্জ। স্থায়ী সম্পত্তি আপনি 1 বছর ব্যবহার করবেন, তার উপরে যে খরচ ধার্য করা হবে সেটাকে বলা হবে হচ্ছে অবচয়। তারপরে খেয়াল করে দেখেন গুরুত্বপূর্ণ যে লাইনটা, যেটা স্যার পরীক্ষাতে আসেই, সেটা হচ্ছে অবচয় কি? অবচয় হচ্ছে স্থায়ী বা স্থাবর সম্পত্তির ব্যয় বা ক্রয় মূল্যকে বন্টন করার প্রক্রিয়া। এই শব্দটাই স্যার পরীক্ষাতে আসে, ব্যয় বন্টন প্রক্রিয়া বা ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া। তাহলে অবচয় কি? অবচয় হচ্ছে ক্রয় মূল্যকে বন্টন করার প্রক্রিয়া। অবচয় হচ্ছে স্থায়ী সম্পত্তির ব্যয়কে বন্টন করার প্রক্রিয়া। বন্টন কিসের মাঝে? বন্টন করা হবে সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল বা জীবনকালের মধ্যে। এই দেখেন পূর্ণাঙ্গ সংজ্ঞা লাস্টে দেওয়া আছে। স্থায়ী সম্পত্তি বা স্থাবর সম্পত্তির অবচয়যোগ্য মূল্যকে, স্যার সূত্রটা এখন একটু খেয়াল করেন। অবচয়যোগ্য মূল্য কিভাবে আসে? সম্পত্তির ক্রয় মূল্য বা অর্জন মূল্য থেকে বাদ দেওয়া হবে ভগ্নাবশেষ মূল্য। সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে পাওয়া যায় অবচয়যোগ্য মূল্য। আর এই অবচয়যোগ্য মূল্যকে সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল বা জীবনকালের মধ্যে
মধ্যে বন্টন বা ভাগ করে দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে অবচয়। তাহলে অবচয় কি জিনিস? অবচয় হচ্ছে স্থায়ী সম্পত্তির ব্যয় বা স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্যকে উহার আনুমানিক আয়ুষ্কালের মধ্যে বা ব্যবহারিক জীবনকালের মধ্যে ভাগ বা বন্টন করে দেওয়ার প্রক্রিয়া বা পদ্ধতি বিশেষ। আশা করি এই পোটা আমাদের কাছে ক্লিয়ার, অবচয়ের কনসেপ্টটা ক্লিয়ার হলো, বুঝছি কিনা একটু আমাকে কমেন্টে জানায়েন। এবং আরেকটা কাজ আপনারা চাইলে করতে পারেন, সেটা হচ্ছে কে কোন কলেজের স্টুডেন্ট সেই নামটাও, কলেজে আপনাদের কলেজের নামটা যদি একটু আপনাদেরকে মেনশন করে লেখেন আমাদের, তাহলে আমাদের আসলে কে কোন জায়গা থেকে আসতেছেন, ঢাকার কারা, ঢাকার বাইরের কারা, আমরা তাদের জন্য সেই অনুপাতে ক্লাসের মধ্যে পড়াইতে পারবো। সো অবশ্যই কে কোন কলেজের স্টুডেন্ট, কে কোন জায়গা থেকে আমাদেরকে দেখতেছেন লাইভ ক্লাসটা একটু জানাবেন। ওকে, তারপরে খেয়াল করে দেখেন অবচয় ধার্যের উদ্দেশ্য। অবচয় ধার্যের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্যকে বা স্থায়ী সম্পত্তির ব্যয়কে সম্পত্তির ব্যবহার বা সময়কালের মধ্যে বন্টন করে দেওয়া। সহজ কথা, সম্পত্তির আনুমানিক আয়ুষ্কালের মধ্যে এর ব্যয়কে বন্টন করে দেওয়ার প্রক্রিয়াই হচ্ছে অবচয়, আর এটাই অবচয় ধার্যের প্রাথমিক উদ্দেশ্য। ওকে, তারপরে দেখেন আরো কিছু কথাবার্তা বলা আছে। স্থায়ী সম্পদ যেমন যন্ত্রপাতি, দালান কোঠা, সরঞ্জাম, আসবাবপত্র, এগুলো স্থায়ী সম্পত্তি এবং এগুলার প্রত্যেকটা একটা নির্দিষ্ট জীবনকাল আছে এবং এদের উপরে কি ধার্য করা হয়? অবচয় ধার্য করা হয়। তাহলে যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা এই সমস্ত সম্পত্তির উপর আমরা কি ধার্য করি? অবচয়। এবং একটা দালান কোঠা বা একটা বিল্ডিং আপনি কত সময় ব্যবহার করতে পারবেন, আপনার প্রতিষ্ঠানে ক্রয় করা আসবাবপত্রটা কতদিন ব্যবহার করা যাবে, এর একটা ইকোনমিক লাইফ থাকে, অর্থাৎ একটা আনুমানিক আয়ুষ্কাল বা জীবনকাল থাকে, যেটা আমরা অনুমান করে নেই। যেমন আপনার বাসায় ব্যবহারের জন্য আপনি একটা ফ্রিজ কিনলেন, একটা ফ্রিজ আজকে কিনলেন, কালকে তো নষ্ট হয়ে যাবে না। তাহলে একটা ফ্রিজ যদি আপনি কিনেন কমপক্ষে 5, 7, 10 বছর ফ্রিজটা চলার কথা, তাহলে এই যে 5 বছর, 7 বছর বা 10 বছর এটা আপনি অনুমান করে নিচ্ছেন যে এত সময় সম্পত্তিটা ব্যবহার করা যেতে পারে। তাহলে সম্পত্তির আনুমানিক আয়ুষ্কালটা আমরা হচ্ছে অনুমান করে নেই এবং সেই অনুমিত আয়ুষ্কালের মধ্যে সম্পত্তির ক্রয় মূল্যকে আমরা বন্টন করে দেই বা ভাগ করে দেই। ওকে, এই হলো মোটামুটি অবচয় নিয়ে বেসিক আলোচনা। তবে একটা জায়গা থেকে একটু ক্লিয়ার হব সবাই, সেটা হচ্ছে এই ভূমি বা জমি। ভূমি বা জমি ইংরেজি নাম হচ্ছে যার হচ্ছে ল্যান্ড, জমি। স্যার পৃথিবীতে জমি এমন একটা জিনিস, এমন একটা সম্পত্তি যার দাম ক্রমান্বয়ে বাড়তেই থাকে, কারণ মানুষ বাড়তেছে, জমির পরিমাণ তো আর বাড়তেছে না। কিন্তু জমিটা আপনি কতদিন ব্যবহার করতে পারবেন? জমি ব্যবহার করার, ভূমি ব্যবহার করার নির্দিষ্ট কোনো আয়ুষ্কাল নেই, তাই জমির উপরে অবচয় ধার্য করা হয় না। জমির উপরে অবচয়, ভূমির উপরে অবচয় ধার্য করা হবে না। কারণ কি? জমির আয়ুষ্কাল নির্দিষ্ট নয়। যেমন আপনার বাবা সম্পত্তি পাইছে আপনার দাদার কাছ থেকে, আপনার দাদার কাছ থেকে আপনার বাপে জমি পাইছে, আপনার বাবার জমি আবার আপনাদের ভাই বোনদের মধ্যে কি হবে? বন্টন হতে থাকবে। তাহলে সেই দাদার আমল থেকেই কিন্তু জমিটা চলে আসতেছে। তাহলে জমি এমন একটা জিনিস যেটা আপনি অনন্তকাল ধরে ব্যবহার করে থাকবেন। জমির যেহেতু আয়ুষ্কাল নির্দিষ্ট নয়, ভূমির যেহেতু আয়ুষ্কাল নির্দিষ্ট নয়, তাই জমি বা ভূমির উপরে অবচয় ধার্য হবে না, জমির উপরে অবচয় হবে না। এছাড়া অন্যান্য সকল স্থায়ী সম্পত্তি, যন্ত্রপাতি, আসবাব, দালান কোঠা এগুলোর উপরে অবচয় ধার্য করা যাবে। স্যার জমির বিষয়টা ক্লিয়ার কিনা? জমির বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাবেন আমাকে। তবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ভূমি উন্নয়ন বা জমির উন্নয়ন যদি করা হয়, ভূমি উন্নয়ন বা জমি উন্নয়ন, যেমন মনে করেন আপনাদের একটা ধানের জমি যেখানে ধান চাষ করা হতো, সেখানে যদি আপনি বাড়ি বসত ভিটা করতে চান, সেক্ষেত্রে এই ধানি জমিটাকে আপনার মাটি ফেলে কি উঁচা করা লাগে। তাইলে নর্মালি প্রাকৃতিক যেই জমি সেটার উপরে আমরা মানুষরা সেটাকে ব্যবহার উপযোগী করার জন্য ইট, বালি, রড, সিমেন্ট দিয়ে যে ভূমির উন্নতি করার চেষ্টা করি, একটু রাস্তা থেকে 2-3 হাত উঁচা বানানোর চেষ্টা করি, এটাই হচ্ছে কি ভূমি উন্নয়ন বা জমির উন্নয়ন। আর এই জমির উন্নয়ন যত টাকা তার উপরে অবচয় ধার্য করা হবে, কিন্তু জমি বা ভূমির মূল্যের উপরে অবচয় হবে না। স্যার এই বিষয়টা খুব মনোযোগ দিয়ে খেয়াল করি, দেখেন আপনাদের মাথার মধ্যে ঢুকছে কিনা। পরীক্ষার হলে এই জায়গা থেকে প্রশ্ন আসলে ভুল যাতে আমাদের না হয়। জমির উপরে নো অবচয়, ভূমির উপরে নো অবচয়, কিন্তু জমির উন্নয়ন বা ভূমির উন্নয়ন তার উপরে অবচয় ধার্য করা হবে। আশা করি ক্লিয়ার সবার কাছে। ওকে,
ওকে, অনেকেই হচ্ছে আপনারা লিখছেন কে কোন কলেজের স্টুডেন্ট, ধন্যবাদ আপনাদেরকে। আমি নামগুলো এখন পড়তেছি না, ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমি আমার এই নামগুলো সব পড়ব, তাহলে আমার পক্ষে ধারণা নিতে সুবিধা হবে কে কোন কলেজের বিষয়, আপনারা কে কোন কলেজের স্টুডেন্ট সেটা আমি পড়ে নিতে পারবো। আর যারা যারা এখনো লেখেন নাই তারা একটু লিখে ফেলেন, এবং আপনাদের প্রত্যেকের কলেজের নামগুলো জানার উদ্দেশ্যই একটা, সেটা হচ্ছে সাধারণত ঢাকা শহরের কলেজগুলোর স্টুডেন্টদের মন মানসিকতা ধ্যান ধারণা একটু একরকমের থাকে, ঢাকার বাইরের যারা আছে তাদের চিন্তাভাবনা ধ্যান ধারণাটা একটু ভিন্ন। কারণ ঢাকা শহরের কলেজগুলো তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়টা খুব কাছ থেকেই না খুব দেখে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাল বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখা, এই বাসটা যখন ঢাকা শহরের মধ্যে চলে তখন রাস্তাঘাটে সবাই তাকায় এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস যাইতেছে। তো একটা কলেজের সামনে দিয়ে যখন স্যার বাস যায়, তো ওই কলেজের শিক্ষার্থীরা কিন্তু লাল বাসটা দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা, ভর্তি হওয়ার ইচ্ছাটা আগে থেকেই তারা চিন্তা ভাবনা করে। ইভেন ঢাকা শহরে শুক্রবার দিন বিকালবেলায় ঘুরতে যাওয়ার জন্য একটা পারফেক্ট জায়গা হচ্ছে টিএসসি, টিচার স্টুডেন্ট সেন্টার। তো টিএসসিতে বসে আড্ডা দেয় নাই, টিএসসিতে বসে এক কাপ চা খায় নাই, এমন লোক ঢাকা শহরে খুবই কম। সো টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, অপরাজেয় বাংলা, এই জায়গাগুলো স্যার ঢাকা শহরের কলেজগুলোর স্টুডেন্টরা দেখে অভ্যস্ত। সো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে অন্যদের তুলনায় একটু এগিয়ে থাকে, কারণ কি জায়গাটা আপনার পরিচিত। বাট ঢাকার বাইরের অনেকেই আছেন আপনারা এখনো পর্যন্ত হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয় মানে জাস্ট এই কার্জন হলের ছবি অতটুকুই আপনি দেখছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে দেখার সুযোগ এখনো হয়তোবা অনেকের হয় নাই। সো যারা যারা রিয়েলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্ন দেখেন, স্যার এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি একটা বুদ্ধি বলে দিচ্ছি। বুদ্ধিটা কি? সেটা হচ্ছে একটু যেহেতু প্র্যাকটিক্যাল শেষ হয়ে যাওয়ার পরপরই চেষ্টা করবেন এই আগস্ট মাসের মধ্যেই একদম শেষের দিকে হলেও ঢাকা শহরে আসবেন, ঢাকা শহরের শাহবাগে আসবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির গেটের সামনে দাঁড়ায় একটা ছবি তুলবেন স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলবেন এবং সেই ছবিটা প্রিন্ট করে আপনার পড়ার দেওয়ালে টানিয়ে রাখবেন। এবং আমার লক্ষ্য উদ্দেশ্য কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের FBS ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ আমাকে এখানে পড়তেই হবে। সো এই ছবিটা যখন আপনার সামনে থাকবে, আপনি যখন সামনাসামনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখবেন, বিজনেস ফ্যাকাল্টিকে দেখবেন, সো আপনার মনের মধ্যে চান্স পাওয়ার পড়ার আগ্রহটা স্যার তৈরি হবে। সো সত্যিকার অর্থে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মন থেকে ধারণ করেন, পারলে ঢাকার বাইরে যারা আছেন এসে একবার ঘুরে যাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে হাঁটলেও স্যার 1 নাম্বার পাওয়া যায়। আচ্ছা, খেয়াল করে দেখি আমাদের পরবর্তী টপিকের আলোচনায় এইটা চলে গেল কেন? এই যে পরবর্তী টপিকের যে আলোচনাটা করব, এটা হচ্ছে অবধারণের উদ্দেশ্য তো অলরেডি পড়াইছি। এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্যয় বন্টন করার প্রক্রিয়া। ব্যয় বন্টন করার প্রক্রিয়াকে আমরা টোটাল 3 ভাগে ভাগ করতে পারি স্যার। স্থায়ী সম্পত্তি, যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা, এর উপর ধার্য করা হয় হচ্ছে অবচয়, যার ইংরেজি নাম হচ্ছে ডেপ্রিসিয়েশন। তারপর খেয়াল করেন অস্পর্শনীয় সম্পত্তি, যেগুলোকে স্পর্শ করা যায় না, অস্পর্শনীয় সম্পত্তি যেমন সুনাম, তারপরে বলা যেতে পারে হচ্ছে প্যাটেন্ট, তারপরে হচ্ছে ট্রেডমার্ক, এগুলাকে বলা হয় অস্পর্শনীয় সম্পত্তি। আর অস্পর্শনীয় সম্পত্তির ব্যয় বন্টনের প্রক্রিয়াকে বলে হচ্ছে স্যার অবলোপন। অবচয় একটা বিষয়, অবলোপন কিন্তু ভিন্ন। অবচয় ধার্য হবে কার উপর? স্থায়ী সম্পত্তি। অবলোপন কার উপর? অস্পর্শনীয় সম্পত্তি। আর যেগুলো প্রাকৃতিক সম্পত্তি বা ক্ষয়িষ্ণু সম্পত্তি, যে সম্পত্তিগুলো শুধু প্রকৃতিতে পাওয়া যায়, যেমন কয়লার খনি, গ্যাস খনি, হীরার খনি, এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পত্তি, মানুষ তো বানাইতে পারবে না। স্বর্ণের খনি, হীরার খনি কি মানুষ বানাইতে পারবে? মানুষ সেখান থেকে সম্পদ আহরণ করতে পারবে। তাহলে আল্লাহ তাআলা প্রদত্ত যে প্রাকৃতিক বা ক্ষয়িষ্ণু সম্পত্তি, সেটার ব্যয় বন্টন প্রক্রিয়াকে বলে হচ্ছে শূন্যীকরণ, নিঃশেষকরণ বা অবক্ষয় বলা হয়, যার ইংরেজি নাম হচ্ছে ডেপ্লিশন। তাহলে আমরা 3টা নাম শিখলাম। নাম্বার 1 ছিল আমাদের হচ্ছে অবচয়, নাম্বার 2 হচ্ছে আমাদের অবলোপন, নাম্বার 3 নামটা হচ্ছে অবক্ষয়, শূন্যীকরণ বা নিঃশেষকরণ। এই 3টা নাম সম্পত্তির ভিন্নতার জন্য ব্যবহার করা হয়। স্থায়ী সম্পত্তির জন্য অবচয়, আমার সাথে সাথে পড়েন এবং মুখস্থ করে ফেলেন। স্থায়ী সম্পত্তির উপর কি ধার্য করা হবে স্যার? অবচয়। স্থায়ী সম্পত্তির উপর অবচয়। অস্পর্শনীয় সম্পত্তি অবলোপন, অস্পর্শনীয় সম্পত্তি অবলোপন। প্রাকৃতিক সম্পত্তির জন্য কি ধার্য করা হবে? অবক্ষয়, শূন্যীকরণ বা নিঃশেষকরণ। ধার্য করার পদ্ধতি বা প্রক্রিয়াটা সেম।
জাস্ট সম্পত্তির ভিন্নতার কারণে নামগুলো পরিবর্তন হয়। অবচয় কার সাথে সম্পর্কিত? স্থায়ী সম্পত্তি। অবলোপন কার সাথে সম্পর্কিত? অস্পর্শনীয় সম্পত্তি। প্রাকৃতিক সম্পত্তির জন্য কি? অবক্ষয়, শূন্যীকরণ বা নিঃশেষকরণ। আশা করি বুঝতে পারছি। ওকে, আসেন আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে যাই। পরবর্তী আলোচনায় এখানে আমাদের অবচয় ধার্যের জাবেদা এটা লিখে দেওয়া আছে। অবচয়ের জাবেদা কি? অবচয় ব্যয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। একটা প্রশ্ন গত বছর পরীক্ষায় আসছিল যে স্যার পুঞ্জীভূত অবচয় বা জমাকৃত অবচয় বা অবচয় সঞ্চিতি, আমরা জানি যে উদ্বৃত্ত পত্রে বা আর্থিক অবস্থার বিবরণীতে যন্ত্রপাতি থেকে অবচয় কি করা হয়? বাদ দেওয়া হয়। যন্ত্রপাতি থেকে অবচয় আপনি বাদ দিয়ে দেন, দালান কোঠা থেকে পুঞ্জীভূত অবচয় কি করেন? বাদ দিয়ে দেন। তাহলে এই যে অবচয়টা, পুঞ্জীভূত অবচয়টা সম্পত্তির মূল্য থেকে বাদ দেওয়া হয়, তাই এই পুঞ্জীভূত অবচয়কে বলা হয় হচ্ছে স্যার বিপরীত সম্পত্তি হিসাব, কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট, বিপরীত বা প্রতি সম্পত্তি হিসাব। এটা গত বছর পরীক্ষাতে আসছিল যে পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব? পুঞ্জীভূত অবচয় স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য থেকে বাদ যায়, সম্পত্তির মূল্যকে হ্রাস করে কে? পুঞ্জীভূত অবচয়। সো পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব? বিপরীত সম্পত্তি হিসাব হচ্ছে পুঞ্জীভূত অবচয়। আশা করি বুঝতে পারছি আমরা। ওকে, আচ্ছা খেয়াল করে দেখেন, এখানে আরো কিছু আলোচনা দেওয়া আছে, এগুলা আপনারা নিজেরা রিডিং পড়ে নিতে পারবেন। কারণ হচ্ছে এই যে অবচয় সংক্রান্ত কিছু হিসাব বিজ্ঞানের নীতিমালা, যখন আমরা হিসাব বিজ্ঞানের নীতিমালা টপিকটা পড়াবো সেখানে এই অবচয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। জাস্ট আমি একবার দেখাই দিচ্ছি আপনাদেরকে কি কি পড়তে হবে। স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয় কোন ধারণায়? চলমান প্রতিষ্ঠান ধারণা। আবার অবচয়কে ব্যয় হিসাবে দেখানো হয় মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী। এই চলমান ধারণা, মিলকরণ নীতি, এই রক্ষণশীলতা, এগুলো আমরা হিসাব বিজ্ঞানের নীতিমালা টপিকে পড়ব। হিসাব বিজ্ঞানের নীতিমালার উপর একটা আমাদের ক্লাস হবে, সেই ক্লাসে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানবো। সো আপাতত এইটা আমরা এখানে বিস্তারিত এলাবোরেট করতেছি না। আপনারা ক্লাস শেষ হয়ে যাওয়ার পর পিডিএফটা পেয়ে যাবেন। পিডিএফ দেখে স্যার জাস্ট একটু রিডিং পড়ে ফেলবেন, তাইলে মোটামুটি কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। এখান থেকে সাধারণত প্রশ্ন আসে না, তাই আমি এই বিষয়টা আর বিস্তারিত এখানে আলোচনা করতেছি না। যেখান থেকে প্রশ্ন আসে সাধারণত সেই বিষয়গুলো আমি বলে দিচ্ছি। এই যে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। অবচয় ধার্যের ক্ষেত্রে বিষয় বিবেচনা করতে হবে তিনটা। যে কোনো সম্পত্তির উপর অবচয় ধার্য করার ক্ষেত্রে তিনটা বিষয় বিবেচনা করা লাগবে। ওকে, যদি আপনি ভালো মতো না দেখে থাকেন, লাল কালারটা ব্যবহার করি, একটু লাল কালার ব্যবহার করলে মনে হয় একটু স্পষ্ট দেখতে পাবেন। আপনারা খেয়াল করেন তো এই কালারটা স্পষ্ট দেখা যায় কিনা, স্পষ্ট দেখতে পারেন কিনা? 1 2 3 সম্পত্তির অবচয় ধার্যের ক্ষেত্রে তিনটা বিষয় বিবেচনা করা হবে। 1 নাম্বার হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য বা সম্পত্তির অর্জন মূল্য, 2 নাম্বার হচ্ছে আনুমানিক জীবনকাল বা আনুমানিক আয়ুষ্কাল, আর 3 নাম্বার হচ্ছে নিঃশেষ মূল্য বা ভগ্নাবশেষ মূল্য। স্যার এই লাল কালারটা ঠিক আছে কিনা? ওকে, লাল কালারটা ঠিক আছে কিনা? স্পষ্ট দেখতে পাচ্ছি কিনা? ওকে, তাহলে মনে রাখবো স্থায়ী সম্পত্তির অবচয় ধার্যের ক্ষেত্রে কয়টা বিষয় কি বিবেচনায় আনতে হবে? তিনটা বিষয় বিবেচনায় আসবে। 1 নাম্বার বিষয় সম্পত্তির ক্রয় মূল্য, নাম্বার 2 হচ্ছে আনুমানিক আয়ুষ্কাল বা ব্যবহারিক জীবনকাল, আর 3 নাম্বার হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। ক্রয় মূল্য, আনুমানিক আয়ুষ্কাল, ভগ্নাবশেষ মূল্য, এই তিনটা বিষয় অবচয় ধার্যের ক্ষেত্রে বিবেচনা করা হবে। আচ্ছা, এবার আমরা একটু সামনে চলে যাই। অনেকের প্রশ্ন হচ্ছে স্যার আমরা পিডিএফ কোথায় পাবো? স্যার পিডিএফ পাওয়ার জন্য এই যে আজকের ক্লাসে যা যা আমি পড়াচ্ছি এইটার একদম ব্যাখ্যা সহকারে সমাধান, প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা সহকারে সমাধান পিডিএফ পাওয়ার জন্য আপনারা একটু ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমাদের আই এডুকেশনের যে মেইন পেজ যেখান থেকে ক্লাসটা আপনি দেখতেছেন সেটার আপনি মেসেঞ্জারে একটু নক করবেন যে অ্যাকাউন্টিং লেকচার 2 পিডিএফ, এইটা লিখে আপনি একটা মেসেজ নক করেন। সেই মেসেজে আর রিপ্লাইতে আপনাকে হচ্ছে পিডিএফটা দিয়ে দিবে। যার যার পিডিএফ দরকার, আশা করি সবারই দরকার, সো যার যার পিডিএফ দরকার ক্লাস শেষে অবশ্যই, ক্লাস শেষ হওয়ার পরে আপনি আমাদের এডুকেশনের পেজে নক করে রাখেন, আপনাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। ওকে,
আসেন এবার আমরা এখান থেকে দেখার চেষ্টা করব আমাদের পরীক্ষার জন্য যেই রকমের প্রশ্ন এসে থাকে সেই প্রশ্নগুলো কিভাবে আমরা সমাধান করতে পারি। শুরুতেই বোর্ডে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 1, প্রশ্ন নাম্বার 1 এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষার প্রশ্ন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় 2023-24 সেশনে আসা প্রশ্ন, 23-24 সেশনে আসা প্রশ্ন, রিটেন প্রশ্ন। শুরুতেই গতকালকে একদম শেষে পড়ছিলাম রিটেন, আজকে শুরু থেকেই রিটেন আলোচনা শুরু করতেছি। দেখেন কোশ্চেনে জিজ্ঞাসা করা হচ্ছে, প্রশ্নটা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা আপনারা, অবলোপন কোন ধরনের সম্পত্তির উপর ধার্য করা হয়? অবলোপন ধার্য করা হয় কোন ধরনের সম্পত্তির উপর? অবলোপন কোন ধরনের সম্পত্তির উপর ধার্য করা হবে? সবাই একটু কমেন্টে অ্যান্সার লেখার চেষ্টা করেন। একটু আগেই আমি মাত্র বিষয়টা পড়াইছি, অবলোপন ধার্য করা হবে কোন ধরনের সম্পত্তির উপর? দ্রুত একটু কমেন্টে অ্যান্সার লেখার চেষ্টা করেন। বোর্ড ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা? ওকে, সবাই কমেন্টে অ্যান্সার করি। কিসের উপর ধার্য করা হবে? হচ্ছে অবলোপন। এইটা রিটেন কোশ্চেনের অ্যান্সার। বোর্ড কি ঠিক আছে? আমাদের বোর্ড কি ঠিক আছে? দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, ঠিক আছে। একটা সাউন্ড হলো মনে ক্যামেরায়, আমি মনে করলাম যে আবার চলে গেল কিনা। আচ্ছা, সবাই লিখতেছি উত্তর। অবলোপন ধার্য করা হবে কোন ধরনের সম্পত্তির উপর? সেটার উত্তর আমরা জানি রিটেন কোশ্চেনের ক্ষেত্রে আমাদের এই রকমের, যে গতকালকে বলছিলাম, এই রকমের বক্স করে দেওয়া থাকে, প্রশ্নের নাম্বার দেওয়া থাকে এবং সেখানে উত্তরটা লিখতে হয়। আসলে আমরা 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা লিখি। অবলোপন ধার্য করা হবে কোন ধরনের সম্পত্তি? অবলোপন ধার্য করা হবে স্যার, উত্তরটা হবে অস্পর্শনীয় সম্পত্তির উপর ধার্য করা হবে হচ্ছে স্যার অবলোপন। অ্যান্সার হবে অস্পর্শনীয় সম্পত্তি। জাস্ট এই শব্দটা লিখলেই আপনি পরীক্ষাতে 1 নাম্বার পেয়ে যাচ্ছেন। সো রিটেন কোশ্চেন অদৃশ্যমান সম্পত্তি না লিখে স্যার অস্পর্শনীয় সম্পত্তি এই শব্দটা লেখা উচিত। অস্পর্শনীয় সম্পত্তি এই নামটা লেখার চেষ্টা করবেন। অস্পর্শনীয় সম্পত্তি। যদি আপনারা অদৃশ্যমান লেখেন ঠিক আছে ইন্টারমিডিয়েটের দৃষ্টিকোণ থেকে, বাট ইউনিভার্সিটির টিচাররা অস্পর্শনীয় সম্পত্তি এইটাকে পারফেক্ট অ্যান্সার হিসেবে ধরে নেবে। অদৃশ্যমান লিখলেও নাম্বার পাওয়া যাবে, বাট অদৃশ্যমানের জায়গায় স্যার অস্পর্শনীয় সম্পত্তিটা শেখার চেষ্টা করেন। তাহলে আমরা শিখলাম অবচয় ধার্য করা হয় কিসের উপর? অবলোপন ধার্য করা হবে হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তির উপর। ওকে, ক্যামেরা ফোকাস করে না। আচ্ছা স্যার, ক্যামেরার লেখা ঠিকভাবে দেখা যায় না, ক্যামেরার ফোকাস হয়তোবা একটু এদিক সেদিক হচ্ছে, আমি একটু ওয়েট করব সবাই। তাই সেই ফাঁকে আপনারা হচ্ছে কোশ্চেন নাম্বার 2 নাম্বার কোশ্চেনটা সবাই একটু দেখে কমেন্টে অ্যান্সার লেখার চেষ্টা করেন। 2 নাম্বার কোশ্চেনটা কমেন্টে অ্যান্সার লেখার চেষ্টা করেন। এই ফাঁকে আপনাদের জন্য আমাদের ক্যামেরার ফোকাস ঠিকঠাক আছে কিনা সেটা আমি একটু দেখে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 2, স্থায়ী সম্পদের সঠিক ব্যাখ্যা কোনটা? স্থায়ী সম্পদের সংজ্ঞা কোনটা হবে? 4টা অপশন দেওয়া আছে, সবাই একটু কমেন্টে অ্যান্সার লিখবেন। ওকে, এবার একটু আপনারা সবাই একটু চেক করে দেখেন যে ক্যামেরার ফোকাস ঠিক হইল কিনা। ওকে, আশা করি ক্লিয়ার হওয়ার কথা। আমি আমার নিজের মোবাইলে একটু চেক করে দেখি, ক্লিয়ার হচ্ছে কিনা। ওকে
ওকে, এখন মনে হয় কিছুটা ঠিক থাকার কথা, কিছুটা ঠিক থাকার কথা। আমাদের পিছনের যেই ব্যাকগ্রাউন্ডে নীল কালারটা, এইটা মনে হয় সরাই দিলে বেশি ভালো হইতো। আচ্ছা, আমার কাছে মনে হয় যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি হয়তোবা। নিচের কোন বর্ণনা স্থায়ী সম্পদের সঠিক ব্যাখ্যা প্রদান করে? কোন বর্ণনা স্থায়ী সম্পদের সঠিক ব্যাখ্যা প্রদান করে? ওকে, আসেন আসেন আমরা এই কোশ্চেনটার অ্যান্সার সবাই একটু লেখার চেষ্টা করি। স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ বলতে আমরা কাকে বুঝাবো? স্থায়ী সম্পদের অলরেডি অনেকে অ্যান্সারটা লিখে ফেলছেন, আমরা অ্যান্সারটা একটু মিলাই নেই যে সবার অ্যান্সার ঠিক আছে কিনা। খেয়াল করে দেখেন অ্যান্সার আপনারা কি বলছেন। অ্যান্সার বলছেন অপশন নাম্বার ডি। হ্যাঁ, ডি নাম্বার অপশনটাই হচ্ছে সঠিক উত্তর, কারণ ডি নাম্বার অপশনে বলা আছে স্থায়ী সম্পদের আয়ুষ্কালটা দীর্ঘ হবে, লম্বা সময়ের জন্য স্থায়ী সম্পত্তি ব্যবহার করা যাবে এবং ভবিষ্যতে যার আর্থিক মূল্য থাকবে এবং যা বিশেষ করে পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় না। পুনরায় বিক্রয় করার উদ্দেশ্যে সম্পত্তি ক্রয় করা হয় না। সম্পত্তি ক্রয় করার উদ্দেশ্য কি? সম্পত্তি ক্রয় করার উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানে ব্যবহার করা। আপনি পুনরায় বিক্রি করে দেওয়ার জন্য বাসাতে টেলিভিশন, খাট, ফ্রিজ এগুলো কিনেন না। আপনি টেলিভিশন, খাট, ফ্রিজ কি জন্য কিনেন? ব্যবহার করার জন্য। আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা ব্যবহারের জন্য ক্রয় করা হয়, পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় না, এবং এর আয়ুষ্কালটা হবে হচ্ছে দীর্ঘ, সেটাকেই বলা হবে হচ্ছে স্থায়ী সম্পত্তি। ওকে, আসেন পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার 3। দেখেন 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নে আমরা দেখার চেষ্টা করব হচ্ছে এখানে যে ব্যবসায় প্রতিষ্ঠানে অবচয় কোন ধরনের সম্পত্তির উপর ধার্য করা হয়। একটু দ্রুত সবাই কমেন্টে অ্যান্সার লিখবেন। এখন আশা করি ক্যামেরার ফোকাসও ঠিক আছে, ক্লিয়ার দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের জন্য যাদের সমস্যা মনে করতেছি কোনো সমস্যা নাই স্যার, আমরা পরবর্তী ক্লাসে এই যে নীল যেই ব্যাকগ্রাউন্ডটা, এই যে জানলা টানলা দেওয়া, এই জানলা টানলা বাদ দিয়ে দিবে, একদম পুরো টোটাল ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রাখার চেষ্টা করব। ওকে ওকে, আসেন আজকে ক্লাসটুকু আমরা এভাবে শেষ করি। কোশ্চেন নাম্বার 3, স্যার ব্যবসায় প্রতিষ্ঠানে অবচয় কোন ধরনের সম্পত্তির উপর ধার্য করা হয়? অবচয় ধার্য করা হয় কোন ধরনের সম্পত্তি? অবচয় ধার্য করা হয় হচ্ছে স্থায়ী সম্পত্তির উপর। স্থায়ী সম্পত্তির উপর ধার্য করা হয় হচ্ছে অবচয়। 3-এর অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার ঘ, ডি নাম্বার অপশন। সবাই একটু প্লিজ অবশ্যই কমেন্টে অ্যান্সার লিখবেন। অ্যান্সার পারতেছেন অ্যান্সার লেখার চেষ্টা করেন। তারপরে আসেন কোশ্চেন নাম্বার 4। এই 4 নাম্বার কোশ্চেনটা এই দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় 3বার 4বার আসছে, কুমিল্লার পরীক্ষায় আসছে গত বছর, রাজশাহীতে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে। সেম কোশ্চেনটাই ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনটাই অসংখ্যবার পরীক্ষায় আসছে। প্রশ্ন হচ্ছে অবচয় ড্যাশ 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 এর একটা প্রক্রিয়া। অবচয় কিসের প্রক্রিয়া? অবচয় হচ্ছে ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া। অ্যান্সার হবে অপশন নাম্বার বি। অবচয় হচ্ছে ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া অথবা ব্যয় বন্টন প্রক্রিয়া। একটু মনে রাখবো অবচয় কি? অবচয় হচ্ছে ক্রয় মূল্য অথবা ব্যয় বন্টন করার প্রক্রিয়া। অবচয় হচ্ছে ক্রয় মূল্য বা ব্যয় বন্টন করার প্রক্রিয়া। তাহলে 3 নাম্বার প্রশ্নে অবচয় ধার্য করা হয়েছিল কার উপর? স্থায়ী সম্পত্তির উপর। আর অবচয় কোন ধরনের প্রক্রিয়া? ক্রয় মূল্য বন্টনের প্রক্রিয়া বা ব্যয় বন্টনের প্রক্রিয়া। আশা করি ক্লিয়ার সবার কাছে। ওকে, আসেন আমরা দ্রুত সামনে আগাই, কারণ আমাদেরকে অঙ্ক করতে হবে। তার আগে এই বেসিক অল্প কয়েকটা কোশ্চেন আমরা একটু সমাধান করে ফেলি। এই দেখেন কোশ্চেন নাম্বার 7 নম্বরে জিজ্ঞাসা করা হচ্ছে কোন ধরনের সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়। এটা গুচ্ছতে আসা প্রশ্ন, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে 23-24, গতবারের আগের বার গুচ্ছতে আসছে। কোন ধরনের সম্পত্তির উপর অবচয় ধার্য? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুচ্ছতে চলে আসছে। অ্যান্সার বের করি। অপশনগুলো কিন্তু ভিন্ন আছে, খেয়াল করে দেখেন। ভূমি, স্যার ভূমির উপরে কিন্তু কোনো অবচয় হবে না। কপিরাইট, কপিরাইট হচ্ছে কি? অস্পর্শনীয় সম্পত্তি। ট্রেডমার্ক অস্পর্শনীয় সম্পত্তি। কপিরাইট আর ট্রেডমার্ক এই দুটা হচ্ছে স্যার অস্পর্শনীয় সম্পত্তি, আর অস্পর্শনীয় সম্পত্তির উপর ধার্য করা হবে হচ্ছে অবলোপন। অস্পর্শনীয় সম্পত্তির উপর ধার্য হবে হচ্ছে অবলোপন। আর অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, কারণ অবচয় ধার্য করা হবে কার উপর? স্থায়ী সম্পত্তি। আর এখানে স্থায়ী সম্পত্তিটার নাম কি? আসবাবপত্র হবে অ্যান্সার। তারপরে কোশ্চেন নাম্বার 8, কোন বিষয়টি অবচয় ধার্যের ক্ষেত্রে বিবেচ্য বিষয় নয়? অবচয় ধার্যে কোন বিষয়টা বিবেচনা করা হয় না? আমরা শিখছি অবচয় ধার্য করার ক্ষেত্রে বিবেচ্য বিষয় হচ্ছে 3টা।
এক নাম্বার হচ্ছে সম্পত্তির ব্যয় অথবা সম্পত্তির ক্রয় মূল্য, তারপরে হচ্ছে সম্পত্তির অনুমিত আয়ুষ্কাল, তারপরে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। সম্পত্তির ব্যয় বা ক্রয় মূল্য, আয়ুষ্কাল এবং ভগ্নাবশেষ মূল্য, এই তিনটা বিবেচ্য। তাহলে যে বিবেচ্য নয় সেই অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। 8 অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার সি। লাস্ট যেই 9 নাম্বার কোশ্চেনটা আপনি দেখবেন, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই বছর থেকে ভর্তি পরীক্ষা চালু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 24-25 কোশ্চেন, একদম লেটেস্ট প্রশ্ন এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের, যে ব্যয় বন্টন প্রক্রিয়া 9 কোনটি? ব্যয় বন্টনের প্রক্রিয়া আমরা শিখছি, অবচয় ব্যয় বন্টনের প্রক্রিয়া, অবলোপন ব্যয় বন্টনের প্রক্রিয়া, শূন্যকরণ ব্যয় বন্টনের প্রক্রিয়া। যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন নাম্বার বি, যেটা অ্যান্সার অপশন নাম্বার বি, কারণ এইটা ব্যয় বন্টনের প্রক্রিয়া নয়। ব্যয় বন্টনের প্রক্রিয়া 3টা, স্থায়ী সম্পত্তি হলে অবচয়, অস্পর্শনীয় সম্পত্তি হলে অবলোপন, প্রাকৃতিক সম্পত্তি হলে শূন্যীকরণ। তাহলে যেটা উত্তর সেটা হচ্ছে অবমূল্যায়ন। অবমূল্যায়ন নামে কোনো ব্যয় বন্টন প্রক্রিয়া নাই। তাহলে 9 এর অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার বি। একটা বিষয় আমি জাস্ট আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই, আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে আমরা ক্লাসে যা পড়াচ্ছি তা সবই নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেখেন আমরা গুচ্ছ, আপনার কুমিল্লা, রাজশাহী, ইভেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কিন্তু সলভ করাচ্ছি। সো আমরা এখানে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে একটা বেসিক ডিসকাশন, ফাউন্ডেশনটা ডেভেলপ হচ্ছে। আপনি যেখানেই পরীক্ষা দিতে যান সেখানেই আপনি এই টপিকগুলো পাবেন। এই প্রশ্নগুলো যে কোনো ইউনিভার্সিটি পরীক্ষার জন্য সত্য। আমাদের এই ক্লাসগুলো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে নয়, গুচ্ছ বলেন, রাজশাহী বলেন, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, সবগুলো বিশ্ববিদ্যালয়ে এই টপিকগুলো কভার করবে। বাট আমরা এইচএসসি 25 ব্যাচের জন্য টার্গেট নিতে চাই কোথায় চান্স পাওয়ার? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার। এই জন্য আমরা বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটা উচ্চারণ করি, কারণ যেটা আপনি বারবার শুনবেন সেটা আপনার মস্তিষ্কে গেঁথে যাবে আশা করি। আমার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় যতবার শুনবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন শুনবেন? কারণ আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমি অন্য ইউনিভার্সিটির নামের আগে আমার ইউনিভার্সিটির নাম তো সবার আগে বলবোই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা তো বলবোই। সো ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আপনার টার্গেট হয়, আপনার গুচ্ছ, রাজশাহী, জগন্নাথ, জাহাঙ্গীরনগরে চান্স এমনি হয়ে যাবে। সো টার্গেটটা বড় করার চেষ্টা করেন। টার্গেট কোনটা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। ওকে, আসেন এই লক্ষ্যে আমরা সামনে এগিয়ে যাই। আমরা অবচয় সম্পর্কে কিছু বেসিক আলোচনা শুনলাম। এবার আমরা দেখব হচ্ছে অবচয় ধার্যের পদ্ধতিগুলো, যার মধ্যে প্রথম পদ্ধতির নাম হচ্ছে স্যার সরল রৈখিক পদ্ধতি। সরল রৈখিক পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সরল রৈখিক পদ্ধতি প্রত্যেক বছরের অবচয়ের পরিমাণ একই হারে হয়, অর্থাৎ প্রত্যেক বছরের অবচয়ের পরিমাণ সমান থাকে, সমপরিমাণ অবচয়। প্রত্যেক বছরে ধার্যকৃত অবচয়ের পরিমাণটা সমান থাকে, তাই এর নাম হচ্ছে সরল রৈখিক পদ্ধতি। সরল রৈখিক পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য, প্রথম বছরে যা অবচয় লাস্টের বছরে ঠিক তত টাকাই অবচয় হবে। প্রত্যেক বছর অবচয়টা হবে হচ্ছে সমান। আর এখান থেকে একটা জিনিস মনে রাখা লাগবে, এখানে সম্পত্তির যেটা অবচয় যোগ্য মূল্য এটার উপরেই অবচয় ধার্য করা হবে। তাহলে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হবে সম্পত্তির কোন মূল্যের উপর? অবচয় যোগ্য মূল্যের উপর। অবচয় যোগ্য মূল্য এর উপর অবচয় ধার্য করা হবে সরল রৈখিক পদ্ধতি। এই বেসিক আলোচনাগুলো আমরা মোটামুটি জানি। আসেন আমরা পরবর্তী স্লাইডে গিয়ে সরাসরি অঙ্ক সমাধান করা শুরু করব। যে অঙ্কের জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম, কারণ বেসিক কিছু বিষয় আলোচনা না করে যদি আমি আপনাকে অঙ্ক করানো শুরু করি সেটা আসলে খুব একটা যুক্তিসঙ্গত হবে না। সো বেসিকটুকু আমাদের পড়ানো হলো, কারণ দেখেন অবচয়ের যে থিওরি বেসিক আলোচনা সেখান থেকেও কিন্তু অনেকগুলো প্রশ্ন ইউনিভার্সিটি পরীক্ষায় চলে আসছে। অবচয় থেকে যে খালি অঙ্ক আসবে তা না, অঙ্কের পরিমাণ বেশি, বাট মাঝে মধ্যে থিওরিও চলে আসে এবং থিওরিগুলো খুবই সহজ থিওরি। সো থিওরিগুলো আমরা যেহেতু মোটামুটি পড়ে ফেলছি, এবার আমরা ডিরেক্ট অঙ্ক, কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব, খুব বেশি অঙ্ক না, বাট যে কয়টা করাবো একদম পরীক্ষায় আসার মতো। সবার কাছে একটা অনুরোধ থাকবে, অবশ্যই স্যার প্লিজ খাতা কলমে লিখবেন, খাতা কলমে লিখবেন। ওকে, দেখেন কোয়েশ্চেন নাম্বার 10 নাম্বার যে প্রশ্ন, এটা সরল রৈখিক পদ্ধতির একটা গাণিতিক সমস্যা। তাহলে পদ্ধতির নামটা হবে সরল রৈখিক। দেখেন অঙ্কটা কেমনে আমরা দ্রুত সমাধান করতে পারি। সাহারা লিমিটেড 1 জানুয়ারি 2024 1,45,000 টাকায় একটা বৈদ্যুতিক জেনারেটর ক্রয় করে। বৈদ্যুতিক জেনারেটর একটা স্থায়ী সম্পত্তি, তাহলে যার ক্রয় মূল্য 1,45,000। তারপরে দেখেন বলছে জেনারেটরটি ব্যবহার উপযোগী করতে সংস্থাপন খরচ করা হয়েছে
25,000 টাকা। সংস্থাপন খরচ হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয় যা সম্পত্তির ক্রয় মূল্যের সাথে যোগ হবে। কিন্তু স্যার অবশ্যই মনে রাখবেন, যদি প্রশ্নের মধ্যে আপনার মেরামত ব্যয় দেওয়া থাকে, মেরামত বা সংস্কার ব্যয় দেওয়া থাকে, এই জায়গাতে আপনি মাঝে মাঝে ভুল করে ফেলতে পারেন। মেরামত বা সংস্কার ব্যয় এটা হচ্ছে একটা মুনাফা জাতীয় খরচ, এটা কিন্তু সম্পত্তির ক্রয় মূল্যের সাথে যোগ হবে না। সম্পত্তির ক্রয় মূল্যের সাথে যোগ হবে কে? সংস্থাপন খরচ যোগ হবে, সম্পত্তি ক্রয়ের পরিবহন যোগ হবে, সম্পত্তি ক্রয়ের জাহাজ ভাড়া যোগ হবে, সংস্থাপন খরচ যোগ হবে। কিন্তু সম্পত্তির মেরামত খরচ বা সংস্কার ব্যয় অথবা সম্পত্তির রক্ষণাবেক্ষণ ব্যয়, সম্পত্তির রক্ষণাবেক্ষণ ব্যয়, এই বিষয়গুলো রক্ষণাবেক্ষণ ব্যয়, মেরামত ব্যয়, সংস্কার ব্যয়, এগুলো মুনাফা জাতীয়, এগুলাকে কিন্তু আবার ক্রয় মূল্যের সাথে যোগ করে দিয়েন না। ওকে, আচ্ছা, অলরেডি অনেকে অ্যান্সার করে ফেলছেন, আমি একটু দ্রুত অ্যান্সারটা করে ফেলি। খেয়াল করে দেখেন, প্রথমে আমরা বের করব সম্পত্তির অর্জন মূল্য। খুব দ্রুত করি, দেখেন ক্রয় মূল্য বলছে কত? 1,45,000 যোগ সংস্থাপন খরচ দেওয়া আছে কত? 25,000। 1,45,000 আর 25 কত হইল যোগফল? 1,70,000। এখান থেকে বাদ যাবে, কাকে বাদ দিবেন আপনি? ভগ্নাবশেষ মূল্য। দেখেন স্যার প্রশ্নের মধ্যে ভগ্নাবশেষ মূল্য কত টাকা দেওয়া? ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে কত? 20,000 টাকা ভগ্নাবশেষ মূল্য। ডাইরেক্ট বিয়োগ করে দেন, 1,70,000 থেকে 20,000 বাদ দিলে আসে কত টাকা? 1,50,000। 1,50,000 টাকার নাম হবে হচ্ছে অবচয়যোগ্য মূল্য। এই অঙ্ক ইন্টারমিডিয়েটে আপনি অসংখ্যবার করছেন, আমি তাড়াতাড়ি করাচ্ছি, আশা করি বুঝতেছি। আর আনুমানিক বা ব্যবহারিক জীবনকাল কত দেওয়া আছে? 5 বছর। সো এটাকে 5 দ্বারা ভাগ, 1,50,000-কে 5 দ্বারা ভাগ, 1,50,000-কে 5 দ্বারা ভাগ করলেই আপনার অ্যান্সার চলে আসবে হচ্ছে 30,000 টাকা। তাহলে সম্পত্তির প্রত্যেক বছরের অবচয় কত হলো? 30,000 টাকা। একটু স্যার একটা বেসিক জিনিস খেয়াল করি, সম্পত্তির ক্রয় মূল্যের সাথে সংস্থাপন খরচ যোগ করলে কি পাওয়া যায়? অর্জন মূল্য। অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে কি পাওয়া যায়? অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য নির্ণয় করার ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য কি হবে? বাদ যাবে, ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে। ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে কি আসে? অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্যকে আনুমানিক আয়ুষ্কাল দ্বারা কি করতে হয়? ভাগ। ভাগ করলেই প্রত্যেক বছর অবচয় চলে আসে। একদম সহজ বেসিক অঙ্ক। আসেন পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্ক মনে হয় সহজ হবে না, পরবর্তী অঙ্কটা একটু টাফ হওয়ার পসিবিলিটি আছে। পরবর্তী অঙ্কের মধ্যে দেখেন প্রশ্নে বের করতে বলছে, তবে লাভ বা ক্ষতির পরিমাণ কত টাকা। স্যার ডিরেক্ট আমি চলে গেছি এমন একটা প্রশ্নে যেই প্রশ্নটা আপনার ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সরলরৈখিক পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয়ের অঙ্ক অসংখ্যবার ইউনিভার্সিটির পরীক্ষায় আসছে। আসেন এই কোশ্চেনটা সবাই দ্রুত সমাধান করি। মনে রাখবো, যখনই প্রশ্নে আপনার লাভ বা ক্ষতির পরিমাণ বের করতে বলা হয়, লাভ ক্ষতির পরিমাণ যদি বের করতে বলা হয়, সম্পত্তি বিক্রয় করে দেওয়ার ফলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, এটা যদি বের করতে বলা হয়, মনে রাখবেন লাভ ক্ষতি নির্ণয়ের অঙ্কে সর্বপ্রথম সম্পত্তির বহিমূল্য, বহিমূল্য যার অন্য নাম হতেছে পুস্তক মূল্য, বহিমূল্য বা পুস্তক মূল্য, অথবা অন্য নাম বলা যেতে পারে হচ্ছে অবলিখিত মূল্য। অবলিখিত মূল্য, একটু নামগুলো খাতার মধ্যে লিখে রাখবেন স্যার। অবলিখিত মূল্য অথবা বলা যেতে পারে হচ্ছে অবশিষ্ট মূল্য। দেখেন আপনারা ম্যাক্সিমাম বহিমূল্য এই নামটার সাথেই পরিচিত, বাট পরীক্ষার কোশ্চেনে কিন্তু বিভিন্ন নাম দেওয়া থাকতে পারে। বহিমূল্য, পুস্তক মূল্য, অবলিখিত মূল্য, অবশিষ্ট মূল্য সব একই জিনিস। লাভ ক্ষতির অঙ্কে সবার প্রথমে কিসের নাম বের করতে হবে? বহিমূল্যের পরিমাণ বের করতে হবে। আসেন আমরা এখান থেকে এই বহিমূল্যের পরিমাণটা বের করে নেই, বাকি সবগুলা নাম মুছে দিলাম, বহিমূল্য নামটাই রাখলাম। বহিমূল্য বের করার সূত্র কি? বহিমূল্য বের করার সূত্র হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য থেকে স্যার বাদ যাবে হচ্ছে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় যেটা একটা বিপরীত সম্পত্তি হিসাব, মনে আছে কিনা? পুঞ্জীভূত অবচয় বিপরীত সম্পত্তি হিসাব। তাহলে লাভ ক্ষতির অঙ্কে সবার প্রথমে কি বের করবেন? বহিমূল্য। আসেন মানগুলো বসাই। অঙ্কে মেশিনের ক্রয় মূল্য বলছে কত? 50,000 টাকা। ক্রয় মূল্য লিখলাম 50 মাইনাস পুঞ্জীভূত অবচয়। এই যে প্রশ্নে দেওয়া পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ কত আছে? 20,000 টাকা। তাহলে মাইনাস হচ্ছে 20,000 টাকা। বিয়োগ করেন, 50 থেকে 20 বিয়োগ করলে কত আসে? 30,000 টাকা। এটা কি? বহিমূল্য।
এবার বহিমূল্যের সাথে আপনি কম্পেয়ার করবেন, তুলনা করবেন সম্পত্তির বিক্রয় মূল্যের। এই দেখেন সম্পত্তিটা বিক্রয় করা হয়েছে কত, 14,000 টাকায়। 14,000 টাকা বিক্রয় মূল্য। দেখেন তো স্যার বহিমূল্যটা বেশি না বিক্রয় মূল্যটা বেশি? বহিমূল্যটা হলো 30,000 আর বিক্রয় মূল্যটা কত, 14,000 টাকা। মনে রাখবো যদি বহিমূল্যের পরিমাণ বড় হয় বা বেশি হয়, বহিমূল্যের পরিমাণ যদি বেশি হয় তাহলে হবে হচ্ছে ক্ষতি, বহিমূল্য বেশি হলে হবে হচ্ছে ক্ষতি। আর বিক্রয় মূল্য যদি বেশি হতো, বিক্রয় মূল্য বেশি হলে হবে হচ্ছে লাভ, বিক্রয় মূল্য বেশি হলে হবে হচ্ছে লাভ, বহিমূল্য বেশি হলে ক্ষতি। স্যার 99% কোশ্চেনে এই ক্ষতিটাই আসে পরীক্ষাতে, 99% কোশ্চেনে বহিমূল্যটাই বড় হয়। মনে রাখবেন বহিমূল্য বড় হলে কি হবে, ক্ষতি। সো ক্ষতিটা বের করেন। ক্ষতি বের করার জন্য আপনি বহিমূল্যের টাকা থেকে বিক্রয় মূল্যের টাকাকে বিয়োগ করবেন। অ্যান্সার অলরেডি অনেকে লিখে ফেলছেন, অ্যান্সার অলরেডি যারা লিখছেন সবাই একটু মিলাই নেই। বহিমূল্যের মান কত টাকা ছিল, 30,000 টাকা, মাইনাস বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া ছিল 14,000 টাকা। 30,000 থেকে 14,000 বাদ গেলে আমাদের ক্ষতির পরিমাণ উত্তর হবে হচ্ছে 16,000 টাকা। 16,000 টাকা এই জনিত ক্ষতি, এই যে উত্তর লেখা আছে 16,000 টাকা। লাভ ক্ষতির অঙ্কে সবার প্রথমে বের করবেন বহিমূল্য, বহিমূল্যের সাথে বিক্রয় মূল্যের তুলনা করবেন। বিক্রয় মূল্য বেশি হলে লাভ, বহিমূল্য বেশি হলে ক্ষতি। দেখেন স্যার এই সূত্র যদি আপনার মনে থাকে অঙ্ক মুখে মুখেই করতে পারবেন, পরীক্ষার হলে আমাদের এত কিছু লেখা লাগবে না। দেখেন এই সেম অঙ্কটাই আমি আপনাকে 10 সেকেন্ডে করে দেখাচ্ছি, 10 সেকেন্ডে করে দেখাচ্ছি। দেখেন কিভাবে আপনার মনে রাখবেন। দেখেন প্রশ্নের মধ্যে যখনই অঙ্ক সমাধানের সিস্টেম হচ্ছে সবার আগে লাস্টের লাইন। প্রথমে কি দেওয়া আছে ভাই এই পড়ে লাভ নাই, মাথা নষ্ট হয়ে যাবে, অনেক কিছু দেওয়া থাকবে, এত কিছু দরকার নাই তো আমার। চলে যাব লাস্টের লাইনে, কি বের করতে বলছে, আমার টার্গেট কি, আমার টার্গেট কি, প্রশ্নে কি বের করতে বলছে, লাভ বা ক্ষতির পরিমাণ বের করতে বলছে। প্রশ্নের মধ্যে কি বের করতে বলছে, লাভ ক্ষতির পরিমাণ বের করতে বলছে। তাহলে আমরা মনে রাখবো লাভ ক্ষতির অঙ্কে কি বের করতে হয়, বহিমূল্য বের করতে হয়। আর বহিমূল্য কেমনে বের হয়, বহিমূল্য বের হবে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। সো মান দুইটা প্রশ্নে দেওয়াই আছে, মুখে মুখে বিয়োগ করেন। এই যে 50 আর কত 20, স্যার 50 থেকে 20 বিয়োগ করার জন্য কি ক্যালকুলেটর লাগে না, তো মুখে মুখে পারা যায়। 50 থেকে 20 বিয়োগ করলে কত, 30,000। আর 30,000 আর 14,000 কোনটা বেশি, 30,000 বহিমূল্য বেশি। সো জাস্ট 30 থেকে আপনি মুখে মুখে 14 বাদ দিবেন। 30 থেকে 14 বাদ দিলে উত্তর কত হচ্ছে, 16,000 টাকা। মুখে মুখে অ্যান্সার বের করা যায়, সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে। দুইটা বিয়োগ, 50 থেকে 20 বিয়োগ করলে কত, 30, আর 30 থেকে 14 বাদ দিলে কত, 16,000। দুইটা বিয়োগ করতে 2 2 4 সেকেন্ড, গোল্লা ভরাট করতে 1 সেকেন্ড, 5 সেকেন্ডে অ্যান্সার শেষ। অঙ্ক 5 সেকেন্ডেই সমাধান করা যাবে, বাট সূত্র মাথার মধ্যে সেট করে নেওয়া লাগবে। তাহলে প্রথমে যেভাবে করালাম এভাবে খাতার মধ্যে 1-2 বার করবেন, সূত্র মাথার মধ্যে সেট হয়ে যাবে, অঙ্ক মুখস্থ করব, অঙ্ক মুখস্থ করব। আসেন পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা। পরবর্তী কোশ্চেনে খেয়াল করব। পরবর্তী প্রশ্ন দেখেন, এইখানে প্রশ্নের মধ্যে আমাদেরকে বলে দেওয়া আছে এইটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতির একটা প্রশ্ন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে আপনার আসছে কত সালে, ঢাবি 2023-24, একদম গতবারের আগের বারের প্রশ্ন। আমার ক্লাসে আমি যা পড়াচ্ছি ম্যাক্সিমামই লেটেস্ট, হয় গত বছর আসছে বা তার আগের বছরে আসছে। এই প্রশ্নগুলাই স্যার ইম্পর্টেন্ট, কারণ এগুলাই ঘুরে ফিরে রিপিট হবে। আপনি ধরে রাখেন অথবা এই প্রশ্নটাই আপনার পরীক্ষাতে চলে আসতে পারবে। আসেন আমরা কোশ্চেনটা একটু সমাধান করি। কোশ্চেনে দেখেন বলছে 13 নাম্বার প্রশ্নে বলছে 4 বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স। আচ্ছা যেহেতু অঙ্ক প্রথম দিকে পড়তে লাভ নাই, কোথায় যাইতে হবে, লাস্টের লাইনে। লাস্টের লাইন মনে করি, এই দেখেন এই যে প্রশ্নের লাস্টের লাইনে কি বের করতে বলছে, লাভ ক্ষতির পরিমাণ বের করতে বলছে। আপনারা বোর্ড কি ঠিকমতো ক্লিয়ার দেখতে পাচ্ছেন? যেহেতু অঙ্ক একটু ছোট করে লিখছি আমি, যাতে বোর্ডে যেন আটাইতে পারি। এবং এটা টোটাল পিডিএফ তো আমি ক্লাসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সো ক্লাস শেষ হওয়ার পরে পিডিএফ দেখে দেখে আরেকবার পড়ে নিতে পারবেন। এই অঙ্কটার সমাধান আমাদের এখানে করে দেওয়া আছে, আমরা কষ্ট করে খাতার মধ্যে লেখার দরকার নাই, জাস্ট বুঝে নেন, জাস্ট অঙ্কটা বুঝেন যাতে নিজে নিজে যেন সমাধান করতে পারেন। দেখেন লাভ ক্ষতি বের করতে বলছে স্যার। লাভ ক্ষতির অঙ্কে প্রথম কথা কিসের মান বের করতে হবে, বহিমূল্য। এই দেখেন সম্পত্তির বহিমূল্যের পরিমাণ এখানে বের করা হয়েছে। এই যে আমি একটু আন্ডারলাইন করে দেই, এই যে বহিমূল্যের মানটা বের করা হয়েছে। এই দেখেন স্যার বহিমূল্য বের করার সূত্র কি ছিল, ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়।
তো ক্রয় মূল্য আর পুঞ্জীভূত অবচয় কিভাবে করা হচ্ছে, এই দেখেন প্রশ্নের মধ্যে বলছে যে ঝিলমিল ট্রেডার্স 5,50,000 টাকা ব্যয়ে একটা অফিস সরঞ্জাম ক্রয় করে। তাহলে সরঞ্জামের ক্রয় মূল্য কত? 5,50,000 টাকা, যার 10 বছর, যার 10 বছর হচ্ছে আয়ুষ্কাল, আনুমানিক আয়ুষ্কাল হচ্ছে 10 বছর, এবং আয়ু শেষে আনুমানিক ভগ্নাবশেষ মূল্য কত বলছে? 50,000 টাকা। তাহলে ক্রয় মূল্য 5,50,000, আনুমানিক আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ কত? 50। এই তিনটা ইনফরমেশন মুখে মুখে করেন স্যার, মুখে মুখে করেন। 5,50,000 ক্রয় মূল্য থেকে বাদ যাবে ভগ্নাবশেষ, ভগ্নাবশেষ কত? 50,000। 5,50,000 থেকে 50,000 বাদ গেলে আসবে কত? 5,50,000 টাকা কি ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ গেলে কিসের পরিমাণ আসে? অবচয়যোগ্য মূল্য। কত টাকা হয় সেটা? 5 লক্ষ। আর এই 5 লক্ষকে ভাগ হবে কি দ্বারা? আনুমানিক আয়ুষ্কাল দ্বারা। আয়ুষ্কাল দ্বারা ভাগ দিলে কি পাওয়া যাবে? প্রত্যেক বছরের অবচয়। 5 লক্ষরে 10 দ্বারা ভাগ করলে কত আসে? 50,000 টাকা। তাহলে মুখে মুখেই আমরা করতে পারি। তাহলে প্রত্যেক বছরের অবচয় কত? 50,000 টাকা। আর সম্পত্তিটা ক্রয় করছেন কয় বছর আগে? 4 বছর পূর্বে। অঙ্কের শুরুতে বলা ছিল। তাহলে সম্পত্তি 4 বছর আগে যদি ক্রয় করে থাকি, তাহলে সম্পত্তি ব্যবহার করছি কয় বছর? 4 বছর আগে কিনলে ব্যবহার করছেন কয় বছর? 4 বছরই ব্যবহার করছেন। তাহলে সম্পত্তি ব্যবহার করলাম কয় বছর? 4 বছর। আর এই প্রত্যেকটা বছরের অবচয় কত করে? 50,000 টাকা। তাহলে সম্পত্তি ব্যবহার করা হয়েছে কত? 4 বছর। প্রত্যেক বছরের অবচয় কত? 50,000 টাকা। তাহলে স্যার 50,000কে যদি আপনি 4 দিয়ে গুণ দেন, তাহলে চলে আসবে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ। এই দেখেন মোট পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ বের করা হচ্ছে। 50,000কে 4 দিয়ে গুণ, 50,000কে 4 দিয়ে গুণ দিলে টাকা আসে কত? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা হচ্ছে পুঞ্জীভূত অবচয়। এবং টোটালটাই মুখে মুখে পারতেছিলাম আমরা। আরেকবার খেয়াল করি, 5,50,000 থেকে 50,000 বাদ কত আসে? 5 লক্ষ। 5 লক্ষরে 10 দিয়ে ভাগ কত আসে? 50,000। 50,000-এর 4 দিয়ে গুণ, 50,000-এর 4 দিয়ে গুণ দিলে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ কত টাকা? 2 লক্ষ টাকা। সো এই যে ক্রয় মূল্য ছিল কত? 5,50,000, পুঞ্জীভূত অবচয় 2 লক্ষ, বিয়োগ করলেই আপনি পাবেন বহিমূল্যের পরিমাণ 3,50,000 টাকা। তাহলে বহিমূল্যের পরিমাণ 3,50,000 টাকা। একটা জায়গাতে আপনারা ভুল করেন স্যার, খেয়াল করে দেখেন। বহিমূল্য বের করার সময় কি থেকে বাদ যাবে? ক্রয় মূল্য থেকে। অনেকে এখানে এই কাজটা করে ফেলতে পারেন যে 5 লক্ষ থেকে অনেকে 2 লক্ষ বাদ দিয়ে বের করতে পারেন কত? 3 লক্ষ টাকা। অনেকে এই ভুলটাই করবেন পরীক্ষার হলে। আপনি 2 লক্ষ টাকা বাদ দিবেন কোন জায়গা থেকে? 5 লক্ষ থেকে অনেকে বাদ দিয়ে দিবেন। স্যার 5 লক্ষ টাকার নাম কি? 5 লক্ষ টাকার নাম হচ্ছে অবচয়যোগ্য মূল্য। 5 লক্ষ টাকা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। স্যার বাদ যাবে ক্রয় মূল্য থেকে, অবচয়যোগ্য মূল্য থেকে না। সো ভুলেও 5 লক্ষ থেকে বাদ দিয়েন না, এই ভুলটা করা যাবে না। কোন জায়গা থেকে বাদ যাবে? ক্রয় মূল্য থেকে বাদ যাবে। কোন জায়গা থেকে বাদ যাবে? ক্রয় মূল্য থেকে। ক্রয় মূল্য কত? 5,50,000। সো 5,50,000 থেকে 2 লক্ষ পুঞ্জীভূত অবচয় বাদ দিলে আসে কত? 3,50,000। আর সরঞ্জাম বিক্রি করছেন কত টাকায়? 3 লক্ষ টাকায় বিক্রি করছেন। 3,50,000 টাকা আর 3 লক্ষ টাকা, ডিফারেন্স কত? 50,000 টাকা। বেশি কোনটা? বহিমূল্যটা বেশি। বহিমূল্য বেশি হলে কি হবে? ক্ষতি। সো ক্ষতি অ্যান্সার কত টাকা? 50,000 টাকা। 50,000 টাকা ক্ষতি অ্যান্সার দেওয়া আছে এ নাম্বার অপশনে। সো এই অঙ্কগুলো আপনারা খুব সহজেই মুখে মুখে করতে পারবেন, বাট যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের জন্যই ভালো হবে। ওকে, এসব কি শিটে পাবো? স্যার অবশ্যই শিটে পাবেন। অবশ্যই এই প্রশ্নগুলো আপনি সবই লেকচার শিটের মধ্যে পাবেন, সমাধান সহকারেই পাবেন। সমাধান সহকারেই সবগুলো প্রশ্ন আপনি পেয়ে যাবেন। আমরা এই যে আলোচনাগুলো পড়াচ্ছি, এই যে অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি, কাদের জন্য? আপনাদের জন্যই তো, আপনাদের জন্যই। সো লেকচার শিটে এই সবগুলা প্রশ্ন দেওয়া থাকবে, ব্যাখ্যা সহকারে সমাধানও দেওয়া থাকবে। লেকচার শিট দেখেই ভালো মতো পড়তে পারবেন। আমরা এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের যে লেকচার শিট ম্যাটেরিয়াল আমরা তৈরি করতেছি, সেটা আপনাদের চান্স পাওয়ার উপযোগী করে আমরা তৈরি করতেছি। এবং যেহেতু ব্যাখ্যা সহকারে দেওয়া থাকবে, খুব বেশি পরিশ্রম আপনাদেরকে করা লাগবে না। আসেন এই রকমের আরও একটা প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14। দেখেন 14 নাম্বার প্রশ্ন। এখানেও কিসের পরিমাণ বের করতে বলছে? কত টাকা লাভ ক্ষতি হবে?
সো যেহেতু লাভ ক্ষতি বের করতে বলা আছে, বহিমূল্য বের করবেন, বহিমূল্যের সাথে বিক্রয় মূল্যের তুলনা করবেন, হয়ে যাবে লাভ ক্ষতি। সো 14 নম্বর অঙ্কটা সমাধান দেওয়া আছে, ক্লাস শেষে পিডিএফ দেখে একবার নিজে নিজে করে নেবেন, আশা করি পারবেন। সো এটার মধ্যে আমি আর বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না, আসেন পরবর্তী টপিকের আলোচনায় যাই। পরবর্তী টপিকে এই যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে এখানে, যে একটা ট্রাকের আপনার হচ্ছে ক্রয় মূল্য দেওয়া আছে, এখান থেকে সম্পত্তির অবচয় হার বের করতে বলছে স্যার, অবচয় হার বের করার প্রশ্ন সমাধান করে দেওয়া আছে, একটু চোখ বুলাই নেবেন। সমাধান করার জন্য একদম বিস্তারিত ব্যাখ্যা সহকারে দেওয়া, সূত্র সহকারে দেওয়া আছে। স্যার অত বড় লম্বা সূত্র আপনাকে পরীক্ষার হলে লিখতে হবে না, আপনি যাতে অঙ্কটা বোঝেন তাই আমি এখানে বিস্তারিত লিখে দিছি। বিস্তারিত একবার দেখলে আপনি শর্টকাট নিজে নিজেই বের করতে পারবেন, মুখে মুখেই করতে পারবেন। ওকে, লেকচার শিট পড়লে কি চান্স পাওয়া সম্ভব? স্যার লেকচার শিট পড়লে অবশ্যই আপনার চান্স পাওয়ার জন্য যথেষ্ট, তবে লেকচার শিটের পাশাপাশি যদি আপনি চান আপনি কোনো বই পড়তে, আপনার অতিরিক্ত প্র্যাকটিসের জন্য চাইলে আপনি বই পড়তে পারেন। তবে আমার প্রথম কথা হবে, যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট তাদেরকে আমরা অ্যাকাউন্টিংয়ে টোটাল হচ্ছে লেকচার 1 থেকে 20 পর্যন্ত 20টা লেকচার শিট আমরা দিচ্ছি। এই 20টা লেকচার শিট 3টা অংশে আমরা ভাগ করে দিছি। লেকচার নাম্বার 1-এ আছে 1 থেকে 6, লেকচার নাম্বার 2-এ আছে 7 থেকে 14, লেকচার নাম্বার 3-এ আছে আমাদের 15 থেকে 20 পর্যন্ত। 3টা প্রিন্টেড লেকচার শিট, এক একটা 64 পৃষ্ঠার 2টা, 72 পৃষ্ঠার একটা, টোটাল 204 পৃষ্ঠার অ্যাকাউন্টিং এর লেকচার শিট আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট আমাদের কাছ থেকে পাবে। আমাদের অন্যান্য সাবজেক্টের শিটগুলো সব প্রেসে আছে, আশা করি ছাপা হয়ে চলে আসলে আমরা আগামী সপ্তাহ থেকে আমাদের ভর্তিকৃত স্টুডেন্টদেরকে কুরিয়ার করে দেওয়া শুরু করব। আমরা যা যা ম্যাটেরিয়াল দিচ্ছি জাস্ট একটু শুনে রাখেন। আমরা বাংলার লেকচার শিট দিচ্ছি, বাংলার বিরোচন অংশের মুখস্থ করার জন্য আলাদা বই দিচ্ছি আমরা। ইংরেজির লেকচার শিট পাচ্ছে 3টা আলাদা আলাদা শিট, এবং ইংরেজির জন্য মেমোরাইজিং পার্টের জন্য আলাদা একটা বই পাচ্ছেন। অ্যাকাউন্টিংয়ের 3টা লেকচার শিট, 3টা লেকচার শিট, টোটাল 204 পৃষ্ঠা। সবাই অন্যান্য কোচিং সেন্টার একটা বই দিয়ে, একটা লেকচার শিট দিয়ে বিশাল বড় বাহাদুরি। স্যার আমাদের বাহাদুরির জায়গাটা এই হাতে পাওয়ার পরে আপনি বুঝবেন। আমাদের লেকচার শিটের টোটাল পৃষ্ঠা সংখ্যা 204 পৃষ্ঠা, এবং অ্যাকাউন্টিংয়ের লেকচার শিটে টোটাল 1944টা এমসিকিউ দেওয়া আছে, প্রায় 2000-এর মতো এমসিকিউ, যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে আসা। ইভেন আপনার রিটেনের জন্য আলাদা দেওয়া আছে, গাণিতিক সমস্যা দেওয়া আছে প্রায় 550, এবং সবগুলাই ইনশাল্লাহ ক্লাসে আমরা আপনাদেরকে পড়াবো। আমাদের আই এডুকেশনের ম্যাটেরিয়ালের সাথে অন্যদের সাথে প্লিজ তুলনা করতে আইসেন না, তাহলে অন্যরা আমাদের কাছ থেকে যোজন যোজন দূরে ভাই। অনেকে শিট 60 পৃষ্ঠা, 60 পৃষ্ঠাতে অ্যাকাউন্টিংয়ের শিট নাকি শেষ ভাই, 60 পৃষ্ঠাতে আমরা ভাই চিন্তাই করতে পারি না। আমাদের প্রথম লেকচার শিটই 64 পৃষ্ঠা, এবং যেখানে মাত্র হচ্ছে লেকচার দেওয়া আছে 1 থেকে 6, 6টা লেকচারেই 64 পৃষ্ঠা হয়ে গেছে। অনেকে 60 পৃষ্ঠাতে নাকি অ্যাকাউন্টিংয়ে সব দিয়ে দিচ্ছে। সো অ্যাকাউন্টিংয়ে সব যদি দিতে হয় 60 পৃষ্ঠাতে সম্ভব না, কমপক্ষে 200 থেকে 250 পৃষ্ঠা লাগবে। আমরা একদম যুক্তিসঙ্গতভাবে যতটুকু দরকার ততটুকুই আমরা আপনাদেরকে দিচ্ছি। আমাদের লেকচার শিট পড়লে এনাফ। এক্সট্রা প্রিপারেশনের জন্য যদি কোনো বই পড়তে হয়, লেকচার শিট পড়া শেষ হয়ে যাওয়ার পর রিভিশন ক্লাসে আমরা যদি বইয়ের প্রয়োজন হয় আমরা আপনাদেরকে বলবো। আপাতত কোনো বই এখনই কেনার দরকার নাই, আপাতত লেকচার শিটটা পড়া শুরু করবেন, তারপরে গিয়ে ক্লাসে আমরা আপনাদেরকে বইয়ের বিষয়ে ইনশাল্লাহ একটা ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউগুলোর জন্য আলাদা রাফ করার জন্য পেজ দিবে স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের লাস্টের পৃষ্ঠায় অর্ধেক পৃষ্ঠা জায়গা থাকে যেখানে আপনি রাফ করতে পারবেন, এবং প্রশ্নের ডানে বামে উপরে নিচে যথেষ্ট জায়গা থাকে, আপনি কোশ্চেনেই রাফ করতে পারবেন। বাট কোশ্চেনের অপশনে দয়া করে দাগ দিবেন না। রাফ করতে হলে কোশ্চেনের পাশে ফাঁকা জায়গাতে আপনি রাফ করবেন, এবং কোশ্চেনে রাফ করা জায়েজ আছে, না জায়েজ কিছু না। না জায়েজ একটাই, সেটা হচ্ছে অনেক অপশনের টিক চিহ্ন দিয়ে আসে, অপশনে টিক চিহ্ন দিলে কিন্তু আপনার পরীক্ষা বাতিল হয়ে যাবে। সো পরীক্ষার কোশ্চেনে দাগ দিতে পারবেন, কিন্তু অপশনে না, ডানে বামে আপনি রাফ করতে পারবেন। ওকে, রিটেনের খাতার পিছনে রাফ করার জায়গা থাকে, রাইট? হ্যাঁ, এই বিষয়গুলো খুবই সত্য। আপনার এমসিকিউ আর হচ্ছে রিটেন কোশ্চেন সমাধান করার জন্য আপনার যথেষ্ট পরিমাণে জায়গা থাকে, সেখানে করতে পারবেন। ওকে, আসেন পরবর্তী কোশ্চেনটা সমাধান করি। এটা হচ্ছে উৎপাদন একক পদ্ধতির প্রশ্ন। উৎপাদন একক পদ্ধতিতে অবচয় বের করার জন্য এই সূত্র ব্যবহার করতে হয়। সূত্রটা হচ্ছে কি, অবচয়যোগ্য মূল্যকে উৎপাদনের একক দ্বারা ভাগ আর নির্দিষ্ট বছরের উৎপাদনের একক দ্বারা গুণ করলে উৎপাদন একক পদ্ধতি।
উৎপাদন একক পদ্ধতির কোশ্চেনে দেখেন বলছে অ্যাড ফ্রেম পাবলিকেশন 1,65,000 টাকা দিয়ে একটা লেজার প্রিন্টার ক্রয় করছে। প্রিন্টার দিয়ে মোট 7,50,000 কপি প্রিন্ট করা যাবে। যেই 7,50,000 কপি প্রিন্ট করা যাবে এটা হচ্ছে সম্পত্তির টোটাল প্রোডাকশন ক্যাপাসিটি বা মোট উৎপাদন ক্ষমতা। মোট উৎপাদন ক্ষমতা আনুমানিক কার্যকাল শেষে প্রিন্টার 15,000 টাকায় বিক্রয় করা যাবে। এই যে আনুমানিক কার্যকাল শেষে যেই বিক্রয় মূল্য এটা হচ্ছে ভগ্নাবশেষ। মুখে মুখে করেন স্যার, ক্রয় মূল্য কত ছিল 1,65,000, ভগ্নাবশেষ কত 15, 1,65,000 থেকে 15 বিয়োগ করলে, মুখে মুখে করেন তো দেখি, 1,65,000 থেকে 15 বিয়োগ করলে কত আসে? 1,65,000 থেকে 15 বিয়োগ করলে কত আসে? 1,50,000 টাকা। 1,50,000 টাকা হচ্ছে আপনার অবচয়যোগ্য মূল্য। এটাকে ভাগ করতে হবে উৎপাদনের একক। এই যে বলা আছে প্রশ্নে মোট উৎপাদন করা যাবে কত? 7,50,000 কপি। এই লিখলাম 7,50,000, তার সাথে গুণ দিতে হবে নির্দিষ্ট বছরের। এই যে 2023 সালে আপনি প্রিন্টার দিয়ে প্রিন্ট দিয়েছেন কত কপি? 40,000 কপি। তাহলে আমাদের বাৎসরিক উৎপাদন ছিল 40,000 কপি। 40,000 দিয়ে গুণ দিলেই আপনার অবচয়ের পরিমাণ চলে আসবে। উৎপাদন একক পদ্ধতির অঙ্কটা খুবই সোজা, খুবই সোজা এবং জাস্ট এই একটা সূত্র ব্যবহার করলে আপনি অ্যান্সার মিলাইতে পারবেন। আসেন এটা আমরা কাটাকাটি করব কিভাবে একটু খেয়াল করি। দেখেন 7,50,000 থেকে 0, 1, 2, 3, 4, 1,50,000 থেকে 1, 2, 3, 4, শূন্যগুলো সব কাটাকাটি করে দিলাম, শূন্য শেষ। এবার উপরে আছে 15, নিচে আছে কত? 75। স্যার ছোটবেলায় 15 নামটা আপনাদের পড়ার কথা মনে আছে কি? আমার সাথে সাথে পড়েন দেখি। 15 একে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75। তাহলে 15 দিয়ে 75 কাটলে কত পাওয়া যায়? 5 পাওয়া যায়। 5 পাওয়া যায়। একটু নামতাগুলো পড়তে হবে স্যার, নামতাগুলো পড়তে হবে, তাইলে আপনার মনে আসবে। যদি আপনার নামতা পড়তে মনে না চায় ছোট ভাই বোনদেরকে নামতা পড়তে দিবেন, তারা পড়বে, আপনি শুনবেন, তাহলে আপনার নামতাগুলো আয়ত্তে চলে আসবে। সো নামতাগুলো যদি আমরা পারি 15 ঘরের, 20 ঘরের, 19 ঘরের নামতাগুলো জানা থাকলে কাটাকাটি করতে সুবিধা। কত আসছিল? 5। 5 দিয়ে 40,000 কাটলে কত হবে? 5 দিয়ে 40,000 কাটলে কত আসে? 8,000 টাকা। তাহলে আপনার সম্পত্তির অবচয় হবে কত? 8,000 টাকা। এই দেখেন উত্তর দেওয়া আছে, অবচয়ের পরিমাণ হবে হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা হবে হচ্ছে অবচয়। আশা করি এটা বুঝতে পারছি। উৎপাদন একক পদ্ধতি থেকে সাধারণত প্রশ্ন এখন পর্যন্ত অঙ্ক আসে নাই পরীক্ষাতে, জাস্ট এমসিকিউ আসছিল, তাও আমাদের হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন। বাট উৎপাদন একক পদ্ধতির অঙ্ক পরীক্ষায় আসে না। উৎপাদন একক পদ্ধতি না এসে খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু গত বছর পরীক্ষায় আসছে, সেটা আমরা একটু দেখাই দেই আপনাদের। সেটা হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি স্যার এই অঙ্কটা খাতার মধ্যে লিখে আপনাকে করতে হবে। খাতার মধ্যে লিখে যদি আপনি করেন তাহলে আপনার পক্ষে দ্রুত বোঝা সম্ভব। সরলরৈখিক পদ্ধতি বা উৎপাদন একক পদ্ধতির মতোই বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতেও অবচয় ধার্য করা হয় সম্পত্তির অবচয়যোগ্য মূল্যের উপর। এখানেও অবচয়যোগ্য মূল্য কিভাবে আসে? ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে। সম্পত্তির ক্রয় মূল্য বলছে 60,000 টাকা, জীবনকাল বা আয়ুষ্কাল দেওয়া আছে 10 বছর, আর ভগ্নাবশেষ মূল্যের পরিমাণটা দেওয়া আছে কত? 5,000 টাকা। তাহলে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ 60,000 থেকে 5,000 বিয়োগ 60 থেকে 5,000 বিয়োগ করলে আসে কত? 55,000 টাকা। এটা হচ্ছে সম্পত্তির অবচয়যোগ্য মূল্য। এইটা সোজা। এখানে জাস্ট দুইটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে ব্যবহারিক জীবনকাল বা আয়ুষ্কালকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন দ্বারা বোঝায় নাম্বার অফ এস্টিমেটেড ইউজফুল লাইফ, মানে সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল। আর ব্যবহৃত বছর, যত বছর আপনি ব্যবহার করেন, এটাকে টি দ্বারা প্রকাশ করে, টি ফর টাইম। টাইম কত? 8 বছর। এখানে আমাদের 8ম বর্ষে অবচয়ের পরিমাণ বের করতে বলছে। তাহলে অবচয় বের করবেন কোন বছরের? 8 নাম্বার বছরের। সো এই 8 নাম্বার বছর এটা হচ্ছে টি এর মান। তাহলে এন দ্বারা বুঝাবে আয়ুষ্কালকে, টি দ্বারা বুঝাবে হচ্ছে কি ব্যবহৃত সময়কে, মানে যত নাম্বার বছরের অবচয় অঙ্কে বের করতে বলা হবে। এবার আপনি এখান থেকে খুব সহজেই বের করতে পারবেন দুইটা বিষয়। একটা হচ্ছে অবশিষ্ট বছর, যার সূত্র n মাইনাস ব্র্যাকেট দিয়ে হচ্ছে t-1, অথবা চাইলে আপনি এই সূত্র ব্যবহার করতে পারেন,
এন মাইনাস টি, চাইলে আপনি +1ও লিখতে পারেন। যদি আপনি ব্র্যাকেট ইউজ করেন তাহলে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে টি মাইনাস 1, ব্র্যাকেট না দিলে হচ্ছে এন মাইনাস টি প্লাস হবে হচ্ছে 1। যদি আপনি ব্র্যাকেট দেন তাহলে 1 এর আগে মাইনাস, ব্র্যাকেট না দিলে 1 এর আগে প্লাস ব্যবহার করতে হবে, কারণ আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, জানার কথা সূত্রগুলো। এই সূত্র ব্যবহার করে বের করবো আমরা অবশিষ্ট বছর। আর বর্ষ সংখ্যার সমষ্টি বের করার সূত্র n × n+1 ডিভাইডেড বাই 2, n × n+1 ডিভাইডেড বাই 2 দিয়ে বের করবেন বর্ষ সংখ্যার সমষ্টি। তারপর এই অবশিষ্ট বছরের মানটা আসবে উপরে আর বর্ষ সংখ্যার সমষ্টি আসবে হচ্ছে নিচে। আর অবচয়যোগ্য মূল্য তো বের করাই ছিল, তাহলে অবচয়যোগ্য মূল্যকে বর্ষ সংখ্যার সমষ্টি দ্বারা ভাগ অবশিষ্ট বছর দ্বারা গুণ করলে আপনার অঙ্কের মান চলে আসবে। এই অঙ্কের নতুন বিষয় দুইটা, এই সূত্র দুইটা একটু খাতায় লিখে প্র্যাকটিস করলে আপনার জন্য সুবিধা হবে, আপনার মনে রাখতে সুবিধা হবে। একবার দুইবার করবেন তাহলে হয়ে যাবে। এই দেখেন কিসের মান, অবশিষ্ট বছরের মান আর হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টির মান। n মাইনাস ব্র্যাকেট দিয়ে t মাইনাস 1 অথবা n × n+1 ডিভাইডেড বাই 2, এই দুইটা সূত্র একটু খাতায় লিখে করলেই স্যার আপনার আয়ত্তে চলে আসবে। এবং এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন, বর্ষগা সমষ্টি পদ্ধতি থেকে এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছিল গত বছর। সো আপনি ধরে নিতে পারেন আপনার বছরে এবং আপনার অন্যান্য ইউনিভার্সিটিতে এখন থেকে বর্ষ সংখ্যা আসা শুরু হবে। আগে সরল রৈখিক থেকে আর ক্রমহ্রাসমান থেকে প্রশ্ন বেশি হইতো, বাট ক্যালকুলেটর ব্যবহার বন্ধ করে দেওয়ার পর থেকে ক্রমহ্রাসমানের অঙ্কের সংখ্যা কমে গেছে। ম্যাক্সিমাম 90% কোশ্চেন আসতো সরল রৈখিক থেকে, এবং সরল রৈখিকের লাভ ক্ষতির অঙ্কটাই বারবার ঘুরে ফিরে পরীক্ষায় আসতো। বাট যেহেতু গত বছর থেকে বর্ষসংখ্যা সমষ্টি পদ্ধতি আসছে, সো এই সামনের বছর থেকে আপনার বর্ষসংখ্যা থেকে অঙ্ক আসার পসিবিলিটি বেশি। এই অঙ্কটাতে একটু সময় লাগে, কারণ আলাদা করে আপনার অবশিষ্ট বছর আর বর্ষসংখ্যার সমষ্টি বের করতে হয়। সূত্র লিখে প্র্যাকটিস করলে তাড়াতাড়ি করা যাবে। এবং আপনাদেরকে প্র্যাকটিসের জন্য এই রকমের আরও একটা কোশ্চেন আমি হচ্ছে সমাধান করে দিছি, যেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষার কোশ্চেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রিটেন পরীক্ষার প্রশ্ন এইটা। জগন্নাথে রিটেনে এক একটা কোশ্চেনের জন্য 4 নম্বর দেওয়া থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনের নাম্বার হচ্ছে 1, বাট জগন্নাথে রিটেনের নাম্বার হচ্ছে কত? জগন্নাথের রিটেনের নাম্বার হচ্ছে স্যার 4 করে। একটা প্রশ্ন ছিল স্যার আরেকবার বুঝান, আমি আরেকবার অন্য আরেকটা অঙ্ক করাচ্ছি। 18 তো দেখাইলাম, 19 নাম্বার একই নিয়মের, 19 নাম্বারটা ফলো করেন তাহলে আপনার 18 কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখেন এখানে অঙ্ক করে দেওয়া আছে, জাস্ট আমি বুঝাই দিচ্ছি, আরেকবার একটু মনোযোগ দিয়ে দেখেন। ওকে ওকে ও ওইটা পরে বাতিল করা হয়েছিল, হ্যাঁ পরীক্ষা বাতিল হয়েছে ঠিক আছে, কিন্তু প্রশ্ন তো আর বাতিল হয়ে যায় না। প্রশ্ন ইউনিভার্সিটি স্যারদের কম্পিউটারে রয়ে গেছে, সবগুলা প্রশ্ন তো আর ভুল ছিল না। সো যে প্রশ্নগুলো ঠিক ছিল সেগুলো ইম্পর্টেন্ট সামনের বছরের পরীক্ষার জন্য অবশ্যই। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর পরীক্ষা একবার এমসিকিউ বাতিল হয়েছে, পরে গিয়ে আরেকবার পরীক্ষা হয়েছে, বাট প্রশ্নগুলো রয়ে গেছে, প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখেন এইখানে অঙ্কটা করা আছে, একটু মনোযোগ দেই সবাই। এটা জগন্নাথের কোশ্চেন। বি লিমিটেড 2,50,000 টাকায় একটা সম্পত্তি ক্রয় করে, তাহলে ক্রয় মূল্য 2,50,000। সম্পত্তির আনুমানিক ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 30,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য 30,000। তাহলে স্যার প্রথম কথা, ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ কি হবে? বাদ যাবে। ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ আপনি বাদ দিবেন, বাদ দিলে কিসের পরিমাণ পাওয়া যাবে? অবচয়যোগ্য মূল্য। দেখেন এইটা বুঝছি কিনা, ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ বিয়োগ করে এই যে 2,20,000 টাকা, এটা কি? এটা হচ্ছে আপনার অবচয়যোগ্য মূল্য। এটা সবার আগে বের করে ফেললাম। তারপর অঙ্কে আনুমানিক আয়ুষ্কাল দেওয়া আছে 10 বছর। স্যার আমি বলছি আয়ুষ্কালকে কি দ্বারা প্রকাশ করে? আয়ুষ্কালকে এন দ্বারা প্রকাশ করে। আয়ুষ্কাল এন সমান হচ্ছে 10 বছর। আর প্রশ্নে বের করতে বলছে পঞ্চম বছরের 5 নাম্বার বছরের অবচয় কত। তাহলে কত নাম্বার বছরের অবচয়? 5। তাহলে ব্যবহৃত সময় কত? 5। ব্যবহৃত সময়কে টি দ্বারা প্রকাশ করে, টি কত? 5। তাহলে আমরা পেলাম আয়ুষ্কাল এন এর মান হচ্ছে 10, ব্যবহৃত সময় টি এর মান হচ্ছে 5। এবার দুইটা মান বের করা লাগবে। প্রথম কথা হচ্ছে আপনি যেটার মান বের করবেন অবশিষ্ট বছর। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন স্যার, যারা প্রথমবার ধরতে পারেন নাই তারা এবার খেয়াল করেন। অবশিষ্ট বছরের সূত্র n মাইনাস ব্র্যাকেট দিয়ে t মাইনাস 1। n কিসের মান? n হচ্ছে আয়ুষ্কাল কত? 10
মাইনাস চিহ্ন দিলাম, তারপরে ব্র্যাকেট দিয়ে টি দ্বারা বুঝাবে হচ্ছে পঞ্চম বছর, এই যে 5 আর হচ্ছে -1, তাহলে 10 মাইনাস ব্র্যাকেট দিয়ে 5 - 1 মুখে মুখে করা যাবে। 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়, ব্র্যাকেটের ভিতরেরটা আগে, 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 5 থেকে 1 বিয়োগ করলে কত 4, আর 10 থেকে 4 বিয়োগ করলে কত আসে মান 6, তাহলে অবশিষ্ট বছরের মানটা হবে উপরে, অবশিষ্ট বছরের মানটা হচ্ছে স্যার 6, বুঝছি কি না দেখেন। তারপর বের করব বর্ষ সংখ্যার সমষ্টি, সমষ্টি বের করার সূত্র কি, n × n+1 / 2, জাস্ট n এর মানটা লাগবে এখানে। n এর প্রথম মান হচ্ছে 10, ব্র্যাকেটের মধ্যে 10 আর 1 এটা যোগ, 10 আর 1 যোগ করলে কত হচ্ছে 11, 11 আর 10 কি হবে গুণ অবস্থায় থাকবে, 10 আর 11 যদি আপনি গুণ করেন কত হয় 110, আর /2 2 দ্বারা ভাগ, 110কে 2 দ্বারা যদি আপনি কাটেন তাহলে মান কত হবে 55, এ হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি। এই বর্ষ সংখ্যার সমষ্টির মানটা বসবে হচ্ছে নিচে 55। তো এবার অবচয়যোগ্য মূল্য অ্যাট ফার্স্ট আপনি বের করছিলেন 2,20,000 টাকা, অবচয়যোগ্য মূল্যকে আপনি ভাগ করবেন বর্ষ সংখ্যার সমষ্টি দ্বারা আর গুণ করবেন কি দ্বারা, অবশিষ্ট বছর দ্বারা। তাহলে 2,20,000কে 55 দিয়ে ভাগ, 55 দিয়ে ভাগ করলে কত আসবে খেয়াল করে দেখেন, 55 দিয়ে ভাগ করতেছেন স্যার, 50কে 4 দিয়ে গুণ করেন, 50কে 4 দিয়ে গুণ করলে কত, 50কে 4 দিয়ে গুণ করলে 50,000কে 4 দিয়ে গুণ করলে 2 লক্ষ, আর 55 5 রয়ে গেছে, 5কে 4 দিয়ে গুণ করলে 4 5 কত 20, তাহলে 55 দিয়ে আপনার 2,20,000কে কাটলে কত আসে 4 আসবে, 4,000 আসবে, আর 4,000কে জাস্ট 6 দিয়ে গুণ, 4,000কে 6 দিয়ে গুণ করলে 4 6 24,000 টাকা, তাহলে আপনার অবচয়ের পরিমাণ উত্তরটা হবে হচ্ছে 24,000 টাকা। এটা রিটেন পরীক্ষাতে জগন্নাথে তখন একটু এলাবোরেট করে লিখতে হবে, যেহেতু তারা 4 নাম্বারের কোশ্চেন দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্ন আসলে শুধু আপনি উত্তরটা লিখলেই হবে। আশা করি ক্লিয়ার আপনাদের কাছে, আশা করি এই পর্যন্ত বুঝছেন। এবং এই দুইটা কোশ্চেন যেটা আমরা সমাধান করে দিলাম পিডিএফ দেখে আরেকবার একটু খাতার মধ্যে লিখে নেবেন স্যার, খাতার মধ্যে করবেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। লাস্ট যেই এই টপিকটা আমরা পড়বো, সেটার নাম হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ক্রমহ্রাসমান জের পদ্ধতি থেকে আপনার যখন ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হতো তখন প্রচুর পরিমাণ অঙ্ক আসতো এই ক্রমহ্রাসমান জের পদ্ধতি থেকে, বাট এখন যেহেতু আর ক্যালকুলেটরের ব্যবহারের পরিমাণটা কমে গেছে, আপনার ক্রমহ্রাসমান জের পদ্ধতি থেকে অঙ্কের পরিমাণ একটু কম আসে, ক্রমহ্রাসমান থেকে এখন সহজ অঙ্কগুলো আসে। ক্রমহ্রাসমান জের পদ্ধতির একটা ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য হচ্ছে এখানে ভগ্নাবশেষ মূল্যকে বাদ দিতে হয় না, ভগ্নাবশেষ মূল্য বাদ যায় না, ভগ্নাবশেষ মূল্য বিয়োগ হয় না। আগের 3টা পদ্ধতি সরল রৈখিক, উৎপাদন একক এবং বর্ষ সংখ্যার সমষ্টি, আপনি ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতেন, কিন্তু একমাত্র ব্যতিক্রমধর্মী পদ্ধতি হচ্ছে ক্রমহ্রাসমান, যেখানে ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে না। কারণ ভগ্নাবশেষ মূল্য বাদ না দিলেও এখানে অবচয় ধার্য করা হয় সম্পত্তির বহিমূল্যের উপর। আগের পদ্ধতিগুলোতে আমরা দেখছি সবগুলা পদ্ধতিতেই অবচয় ধার্য করা হতো কোন মূল্যের উপর, অবচয়যোগ্য মূল্যের উপর, অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় হতো, কিন্তু ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হবে কোন মূল্যের উপর, বহিমূল্যের উপর। মনে রাখবেন স্যার, ক্রমহ্রাসমানে অবচয় হবে কোন মূল্যের উপর, বহিমূল্যের উপর। ক্রমহ্রাসমানে কাকে বাদ দিতে হয় না, ভগ্নাবশেষ মূল্যকে বাদ দিতে হয় না। আসেন ক্রমহ্রাসমান থেকে কিরকম প্রশ্ন হতে পারে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। এই দেখেন একটা গাণিতিক সমস্যা আমাদের দেওয়া আছে, এখানে দেওয়া একটা 5 বছর ব্যবহারযোগ্য সেলাই মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 20,000 টাকা, নিঃশেষ মূল্য কথাটার মানে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, নিঃশেষ মূল্য বা ভগ্নাবশেষ মূল্য দেওয়া। আর বলছে দ্বৈত হ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার কত হবে। স্যার অবচয় হার বের করতে হবে, অবচয় হারকে আমরা আর দ্বারা প্রকাশ করব, আর মানে হচ্ছে রেট অফ ডেপ্রিসিয়েশন। অবচয় হার বের করার সূত্র হচ্ছে এই রকম, 1/n, n মানে কি আয়ুষ্কাল, এটাকে আপনি গুণ করবেন হচ্ছে 100 দিয়ে। এই যেই সূত্রটা আপনি লিখলেন এটা হচ্ছে সরল রৈখিক পদ্ধতির অবচয় হার বের করার সূত্র। এবার জাস্ট সিম্পলি এটাকে ডবল করবেন,
2 দ্বারা গুণ করবেন, ডবল করবেন। ডবল করলেই হবে কোনটা? দ্বৈত হ্রাসমান জের পদ্ধতি। দ্বৈত হ্রাসমান মানে হচ্ছে সরল রৈখিক পদ্ধতির দ্বিগুণ হারে, সরল রৈখিক পদ্ধতির ডবল হারে অবচয় ধার্য করার পদ্ধতি। তাহলে আমাদের সূত্রের প্রথম অংশটুকু হচ্ছে সরল রৈখিক পদ্ধতির অবচয় হার বের করার জন্য, আর তাকে দ্বিগুণ করলে হবে কোন পদ্ধতি? ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তাহলে এখানে শুধুমাত্র আপনার আয়ুষ্কাল n এর মানটা দরকার। দেখেন আমি খুব সহজে অঙ্কটা মিলাই দিচ্ছি। 1/n, n মানে আয়ুষ্কাল কয় বছর? 5 বছর। তাহলে 1/5, এটাকে এবার আমরা 100 দ্বারা গুণ রাখবো ব্র্যাকেটে, তারপরে হচ্ছে 2 দ্বারা গুণ করে দিব। অনেকে সূত্র লেখার ক্ষেত্রে এখানে 100 না লিখে এটাকে 200 দ্বারা গুণ দেয়। স্যার এখানে 200 দ্বারা গুণ দিলে আপনি সূত্রটা ভুল লিখতেছেন। অনেক টিচারও আমরা এই কাজটা করি, যে অনেকে আমরা শর্টকাটে দেখানোর জন্য স্টুডেন্টদেরকে শিখাই যে তোমরা এখানে 100 না লিখে ডিরেক্ট 200 লিখবে। ঠিক আছে, 100 রে 2 দিয়ে গুণ করলে এখানে 200ই হবে। এবার অনেকে সূত্র জাস্ট এইরকম ভাবে শিখায় স্টুডেন্টদের, এইরকম ভাবে শিখায় 200/n, এই যে সূত্রের উপরে 1, 100 দ্বারা গুণ, 2 দ্বারা গুণ, তাহলে আলটিমেটলি সূত্রটা কি? 200 রে কত দিয়ে ভাগ? আয়ুষ্কাল দ্বারা ভাগ। স্যার এই সূত্র যদি আপনি লেখেন 200/n, গাণিতিকভাবে আপনার অঙ্ক মিলবে, কিন্তু আপনারা টিচাররা স্টুডেন্টদেরকে ভুল সূত্র শিখাচ্ছেন। স্যার পদ্ধতিটার নাম কি? দ্বৈত হ্রাসমান জের পদ্ধতি বা দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি। দ্বৈত বা দ্বিগুণ শব্দটা বলা আছে কারণ এটা সরল রৈখিক পদ্ধতির দ্বিগুণ হারে অবচয় ধার্যের পদ্ধতি। তাই সূত্র লেখার সময় এই দ্বিগুণ বা ডবল এইটাকে প্লিজ আলাদা করে দেখায়েন, তাহলে আপনি যে সংজ্ঞা পড়াচ্ছেন তার সাথে সূত্রের মিল স্টুডেন্টরা খুঁজে পাবে। স্টুডেন্টরাও প্লিজ স্যাররা যখন পড়ায় একটু খেয়াল করবেন, সংজ্ঞা বলতেছে কি? সরল রৈখিক পদ্ধতির দ্বিগুণ হারে অবচয় ধার্যের পদ্ধতি। তো সূত্রের মধ্যে 200/n লিখলে দ্বিগুণটা হইল কোথায়? স্যার দ্বিগুণটা এইভাবে, এই হলো মূল সূত্র 1/n × 100। এটা করলে কি আসে? সরল রৈখিক পদ্ধতি, আর তাকে দ্বিগুণ করলে হবে কি? দ্বৈত হ্রাসমান জের পদ্ধতি। একটু বড় করেই আমি লিখছি, শর্টকাট লিখতে যাইয়া ভুল কেন শিখবো স্যার? আসেন সমাধান করি। 5 দিয়ে 100 রে কাটলে কত? 5 দিয়ে 100 রে কাটলে কত? 20, আর 20-এর ডবল 20 দ্বিগুণে কত হইলো? 40। তাহলে অবচয় হারের পরিমাণ কত হইলো? 40%। সিম্পল অঙ্ক, সিম্পল অঙ্ক। এইটা দিয়ে যদি আপনি করেন 200/n, n মানে কয় বছর? 5 বছর। 200-কে 5 দিয়ে গুণ, 200 রে 5 দিয়ে গুণ, 5 দিয়ে 20 রে কাটলে 4 আর 0, মানে মান কত হইলো? 40%। স্যার এইটা দিয়ে আপনি করলে উত্তর চলে আসবে ঠিক 40%। আপনি শর্টকাট টেকনিক ফলো করেন, 200/n এটাই করলে শর্টকাটে আসবে, বাট শর্টকাট শিখতে গিয়ে মূল সূত্রকে ভুলে যাবেন না। সো মূল সূত্রটা একবার মনে রাখবেন, বাট শর্টকাট টেকনিকে আপনি অঙ্ক মেলাইতে পারেন, বাট অঙ্ক মেলাইতে গিয়ে আপনি সূত্র যদি ভুল শিখেন তাহলে আপনার কিন্তু কনসেপ্টটা ঠিক হলো না। তাহলে এখানে শিখলাম আমরা দ্বৈত হ্রাসমান জের পদ্ধতিতে অবচয় বের করার সূত্র বের করলাম, আমরা অবচয় হার বের করলাম। আর এই অবচয় হার বের করার পর আমাদের এখানে 2টা অঙ্ক করে দেওয়া আছে। দেখেন প্রথম অঙ্কটার মধ্যে আপনার অবচয়ের পরিমাণ কত, প্রথম বছরের অবচয় খরচ কত, অবচয়ের পরিমাণ বের করতে হবে। অবচয়ের পরিমাণ বের করার জন্য সম্পত্তির ক্রয় মূল্য ছিল 7 লক্ষ, পরিবহন খরচ, সংস্থাপন খরচ 50,000 টাকা আর হচ্ছে 20,000 টাকা। তাহলে সম্পত্তির ক্রয় মূল্য 7 লক্ষের সাথে পরিবহন খরচ আর সংস্থাপন খরচ যোগ করে বের করা হয়েছে কত? 7,70,000 টাকা। আর আয়ুষ্কাল দেওয়া আছে 4 বছর, ভগ্নাবশেষ মূল্য বিবেচনায় আসবে না। আর ব্যবহৃত বছর, কত বছরের অবচয়? প্রথম বছরের অবচয়, তাহলে টি এর মান হবে হচ্ছে 1। এখানে শুরুতেই আপনাকে যেহেতু আয়ুষ্কালটা দেওয়া আছে, কিসের মান বের করবেন? অবচয় হার। অবচয় হার বের করার জন্য শর্টকাট যদি আপনি ফলো করেন, শর্টকাট হচ্ছে 200-কে আয়ুষ্কাল কত? আয়ুষ্কাল কয় বছর? আয়ুষ্কাল কত বছর? 4 বছর। জাস্ট 4 দিয়ে ভাগ করেন, 200-কে 4 দিয়ে ভাগ করলে মান কত আসবে? 50%। এটা অবচয় হার, বাট সূত্রটা কিন্তু এটা না, মূল সূত্র এটা না। মূল সূত্রটা কি হবে? 1/n × 100 × 2। সূত্র মনে রাখেন, বাট অঙ্ক শর্টকাট টেকনিক করলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা কিসের পরিমাণ বের করলাম? অবচয় হার 50%।
50%কে দশমিকে প্রকাশ করলে 0.50 হবে। এই দেখেন অঙ্কের সমাধান বের করা হয়েছে প্রথম বছরের অবচয়। সূত্রটা হচ্ছে সি ইন্টু আর, মানে ক্রয় মূল্যের সাথে আপনার অবচয় হারকে গুণ দেওয়া হচ্ছে, আর ইন্টু 1 মাইনাস আর টু দ্য পাওয়ার হচ্ছে টি মাইনাস 1। একদম ছোট করে লেখা, দেখতে সমস্যা হতে পারে, পিডিএফ দেখে নিতে পারেন। টি মাইনাস 1, টি মানে আয়ুষ্কাল, মানে যততম বছরের অবচয় বের করতে বলছে। অবচয় কোন বছর? প্রথম বছর। তাহলে 1 থেকে 1 মাইনাস করলে পাওয়ার কত হয়? 0। পাওয়ার 0 মানে মান হবে হচ্ছে 1। জাস্ট ক্যালকুলেশন করলে অ্যান্সারটা হবে 3,85,000 টাকা। জাস্ট এটা মুখে মুখে করে ফেলা সম্ভব। তবে ওই ক্রমহ্রাসমান জের পদ্ধতি থেকে দেখেন স্যার, এই যে কোশ্চেনটা এটা আসছে কত সালে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা করলাম, এইটা ক্রমহ্রাসমান জের পদ্ধতির প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাস্ট আসছিল 2018 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2018 সালের পরে এখন পর্যন্ত আর ক্রমহ্রাসমানের অঙ্ক দেয় নাই। বাট গত বছর জাহাঙ্গীরনগরে ক্রমহ্রাসমানের অঙ্ক ছিল, বাট এই প্যাটার্নের অঙ্কই ছিল। সো এই এক রকমের একটা অবচয় বের করার অঙ্ক যদি আপনি শিখে রাখেন, পরীক্ষায় আসলে ইজিলি অ্যান্সার করতে পারবেন। এই রকমের আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কিছু প্রশ্ন এখানে আমি দিয়ে দিছি। 21 নম্বরের পরে 22 নম্বর যে প্রশ্নটা, এটা হচ্ছে এরকমের, এখানে বের করতে বলছে দ্বিতীয় বছরের অবচয়। প্রথমটা ছিল প্রথম বছরের অবচয়, দ্বিতীয় বছরের অবচয়। দ্বিতীয় বছর মানে এখানে টি এর মান হবে হচ্ছে সিম্পল 2। আগে টি এর মান ছিল 1, এখন টি এর মান হবে হচ্ছে 2। এই ফর্মুলাতে করলেই হয়ে যাবে। অঙ্ক করে দেওয়া আছে, পিডিএফ দেখে সমাধান করে নিতে পারবেন। ওকে, তারপরে দেখেন আরেকটা প্রশ্ন, এইটা গত আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, 19-20-এর প্রশ্ন। দেখেন এখানে বের করতে বলছে অবচয় হার কত হবে। অবচয় হার দেখেন, আসেন আমরা সমাধান করতে পারি কিনা। অবচয় হার বের করার জন্য শুধুমাত্র আয়ুষ্কালটা দরকার। আয়ুষ্কাল 20 বছর দেওয়া আছে, তাহলে আমরা যদি মান বসাই, আমাদের সূত্র কি ছিল? 1/n ইন্টু হচ্ছে 100, এটাকে কত দ্বারা গুণ? 2 দ্বারা গুণ। এই হলো মূল সূত্র, মনে রাখলো। টেকনিক ফলো যদি আমরা করি, টেকনিকটা কি? 200-কে আয়ুষ্কাল দ্বারা ভাগ। আয়ুষ্কাল n এর মান কত? n কে দ্বারা আপনি ভাগ করবেন, 200-কে ভাগ করবেন কত দিয়ে? আয়ুষ্কাল কত বছর? 20 বছর দ্বারা ভাগ। 200-রে যদি আপনি 20 দ্বারা কাটেন তাহলে মান থাকে কত? 10। তাহলে আপনার অবচয় হারের পরিমাণটা হবে হচ্ছে 10%। 10% উত্তর দেওয়া আছে বি নাম্বার অপশনে। আর লাস্ট কোশ্চেন আপনাদের জন্য, অবচয় নিরূপণে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না। ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না যে পদ্ধতি, তার নাম হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আপনার ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হবে না। আশা করি এই পর্যন্ত যতগুলা কোশ্চেন আমি সমাধান করাই দিলাম, টোটাল দেখেন 24টা কোশ্চেন সমাধান করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ আসে হচ্ছে 12টা, বাট একটা অবচয় টপিক থেকে আমরা 24টা কোশ্চেন সমাধান করলাম। এবং এটার পিডিএফ আপনারা হচ্ছে পেয়ে যাবেন। জাস্ট আমাদের পেজে নক করবেন, পেজে লিখবেন যে পিডিএফ দরকার অ্যাকাউন্টিংয়ের লেকচার নাম্বার 2, আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। পিডিএফ দেখে এই প্রশ্নগুলো স্যার আরও একবার 2বার একটু প্লিজ প্র্যাকটিস করে নেবেন, কারণ এই প্রশ্নগুলো থেকে আপনার ভর্তি পরীক্ষাতে প্রশ্ন কমন পাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। আমরা পেইড ব্যাচে যা পড়াবো ঠিক তার মতো করেই ফ্রি ক্লাসেও এই জিনিসগুলোই পড়াচ্ছি, গুরুত্ব সহকারেই পড়াচ্ছি। ফ্রি ক্লাস মানে আমরা শুধু আপনাদেরকে একটা দুইটা অঙ্ক, একটা দুইটা টপিক পড়াচ্ছি এমন না, পুরো অবচয় টপিকের সবগুলা সেকশন আমি কভার করার চেষ্টা করছি। যেখানে আপনার সরলরৈখিক পদ্ধতির লাভ ক্ষতির অঙ্ক করাইছি, আমরা উৎপাদন একক পদ্ধতির অঙ্ক করে দেখাইছি, বর্ষণ সংখ্যা সমষ্টি পদ্ধতির অঙ্ক সমাধান সহকারে দিয়ে দিছি, ক্রমহ্রাসমান জের পদ্ধতির অবচয় হার বের করা এবং অবচয় নির্ণয় করা। যেই জায়গাগুলো থেকে প্রশ্ন স্যার আসার পসিবিলিটি বেশি, সেগুলোই আপনাদেরকে করে দেখানো হয়েছে, সেটাই পড়ানো হয়েছে। এবং যেহেতু সমাধান করে দেওয়া আছে, এই পিডিএফটুকু দেখে যদি আপনি পড়েন, ইনশাল্লাহ অবচয়ের 1 নাম্বার আপনি শিওর করতে পারবেন। সো যারা শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকে হয়তো বা ধৈর্যহারা হয়ে যেতে পারেন, কারণ অবচয়ের ক্লাস করতে আসলে মাথা একটু ঘুরাবে, এটাই স্বাভাবিক। সো এই প্রায় 1 ঘন্টা 40 মিনিট যাবত যারা ক্লাসটা দেখছেন শেষ পর্যন্ত এবং ভবিষ্যতে যারা রেকর্ড দেখে নেবেন, তাদের সবার জন্য শুভকামনা জানিয়ে HSC 25 ব্যাচ আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের অ্যাকাউন্টিংয়ের মাত্র 2টা ক্লাস শেষ করছি আমরা। প্রথম ক্লাসে আমরা শিখছিলাম হচ্ছে কোন টপিক? প্রথম ক্লাসে আমরা গতদিন হিসাব সমীকরণ পড়ছি,
সেটাও ইম্পর্টেন্ট টপিক ছিল, আজকে অবচয় পড়লাম ইম্পর্টেন্ট টপিক। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব, এবং প্রতিদিনের এই ফ্রি ক্লাসগুলো যদি আপনারা নিজেরা করেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেন, তাহলে ইনশাল্লাহ আমাদের এইচএসসি 25 ব্যাচ এই বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে আমাদের আই এডুকেশনের স্টুডেন্টরা ইনশাল্লাহ টপ করবে। সো যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়, যাদের লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়, যাদের লক্ষ্য পাবলিক বিশ্ববিদ্যালয়, ইনশাল্লাহ আই এডুকেশনের পেইড ব্যাচে অলরেডি আমাদের ভর্তি প্রায় শেষের দিকে। সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি ভর্তি না হয়ে থাকেন ভর্তি হয়ে যান। আমরা প্রত্যেক সাবজেক্টের লেকচার শিট, প্র্যাকটিস শিট দিয়ে দিচ্ছি আপনাদের। ইনশাল্লাহ আগামী মাসের 10 তারিখ থেকে আমাদের পেইড ব্যাচের একটা জার্নি শুরু হবে। আমরা 3 মাসের মধ্যেই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রস্তুতি এবং ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার পর গুচ্ছ, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ যতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন, সবগুলোর জন্যই আমাদের এই একটা কোর্সেই সবগুলো বিষয় থাকবে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরেই শেষ হয়ে যাবে না, সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্যই আমরা আপনাকে এই একটা কোর্স ফ্রিতেই শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ সার্ভিস দিব। সো সবার স্বপ্ন আল্লাহ তাআলা বাস্তবায়ন করুক, এই দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে নতুন টপিক নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।